আহ, আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, যথেষ্ট পার্টিসিপেট হয়েছে। ওকে। ওকে। শুভ সন্ধ্যা সবাইকে। ডিএসএমআরও আইটি সোসাইটি এবং ডিমার স্ক্যানারের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্যাক্ট চেকিং, হাউ টু আইডেন্টিফাই ফেক নিউজ এবং ভেরিফাইড ইনফরমেশন শীর্ষক ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ে ভুয়া নিউজ, সংবাদ বা রিউমারের প্রভাব আমাদের জীবনে খুবই বড় আকারে দেখা দিচ্ছে। আমরা প্রতিদিনের নিউজ ফিডে নানা ধরনের মিথ্যা তথ্যের সম্মুখীন হচ্ছি, যা আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। এবং আমরা এটাকে এভাবেও বলতে পারি যে প্রতিটা নিউজ ফিডের রিফ্রেশেই আমরা একটি করে গুজব, ভুয়া নিউজ দেখতে পাই। তাই ভুয়া নিউজ খবর চিনে নেওয়া এবং সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা আগের থেকে যে কোনো সময়ের আহ, আগের থেকে যে কোনো সময়ের জন্য বেশি। আহ, আমাদের এই সেশন শেষে আমাদের একটি প্রশ্নোত্তর পর্ব থাকবে, যেখানে আপনারা আপনাদের জিজ্ঞাসাগুলো রাখতে পারবেন। তাই সেশনের সময় মনে যেসব প্রশ্ন আছে তা অবশ্যই মনে রাখবেন অথবা লিখে রাখতে পারেন। আহ, আমাদের আজকের সেশনের আমাদের ট্রেনার হিসাবে আছেন শাকিরুজ্জামান ভাইয়া। তিনি রিউমার স্ক্যানারের একজন কো-ফাউন্ডার এবং ফ্যাক্ট চেকিং এবং মিডিয়া লিটারেসি নিয়ে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আজকের সেশনে আমরা ভুয়া খবর শনাক্ত করার মৌলিক ধারণা, তথ্য যাচাইয়ের সহজ কৌশল এবং কিভাবে একটি বিশ্বাসযোগ্য উৎস খুঁজে বের করা যায় সে সম্পর্কে জানতে পারবো। শাকিরুজ্জামান ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক স্বাগত। ওকে, থ্যাংক ইউ রুদ্রনীল ভাইয়া। আমি আসলে আপনাদেরকে আগে থ্যাংক ইউ দিতে চাই যে আপনারা সবাই আগ্রহ প্রকাশ করেছেন ফ্যাক্ট চেকিং নিয়ে, যেটা খুবই পজিটিভ একটা বার্তা দেয়। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ডিএসএম আর এইউ আইটি সোসাইটিকে, যারা এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য উদ্যোগ নিয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের বেশ কিছু টপিক থাকবে। হ্যাঁ, আপনারা আমি লাস্টে প্রশ্ন উত্তর সেশন রেখেছি একটা আলাদা সময়, বাট প্রতিটা টপিক শেষে আমি কিছুটা সময় আপনাদেরকে দিব। আপনারা ওই বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, ছোট ছোট প্রশ্ন আমি তখন নিতে চাই। এবং সর্বোপরি প্রশ্নগুলো আমরা একটু শেষে নিচ্ছি। ওকে, সো আমরা শুরু করছি। জি, অবশ্যই। আচ্ছা, আমার প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে একটু জানাবেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আমার ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, সরি, আমি মিউট ছিলাম। সবকিছু কি ঠিক আছে এখন? জি ভাই, ঠিক আছে, তবে স্ক্রিনটা ফুল স্ক্রিন করা নাই। আমার এখান থেকে ফুল স্ক্রিন দেখাচ্ছে। আহ, মানে স্লাইড মোডে দেয়া নাই। এখন না ভাই, আসে নাই স্লাইড। আমার এখান থেকে দেখাচ্ছে ফুল স্ক্রিন। একই সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু
আচ্ছা ইয়া, ফুল স্ক্রিন দিতে গেলে কেটে যাচ্ছে বাবা। আচ্ছা ভাই, তাহলে এভাবেই শুরু করেন। আমি জুম করে দেখাতে পারি যদি সমস্যা। জি জি জি। আচ্ছা, ফ্যাক্ট চেকিং এবং ভুয়া খবর শনাক্তকরণ। আমি আপনাদের হচ্ছে কিছু স্লাইড দেখাচ্ছি। সূচিপত্র হচ্ছে আমাদের হচ্ছে ভুয়া খবর, ভুল তথ্য, অপতথ্য নিয়ে আলোচনা, ফ্যাক্ট চেকিং পদ্ধতি, সম্ভাব্য ভুয়া তথ্যের লক্ষণ, নির্ভরযোগ্য তথ্যের উৎস, স্ক্রিপ্টেড বা সাজানো কন্টেন্ট চেনার উপায়, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই দিয়ে তৈরি ছবি ও ডিপফেক্ট ভিডিও যাচাইয়ের উপায়, গুজবের কেস স্টাডি এবং প্রশ্নোত্তর পর্ব এবং শেষে অভিজ্ঞতা শেয়ার। আচ্ছা, এই হচ্ছে আজকে আপনাদের হচ্ছে আলোচ্য টপিক। আপনাদের হচ্ছে যে যেখান থেকে আইটি সোসাইটি সেখান থেকে আমাকে কিছু রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী সেশনটা নেওয়ার জন্য। পাশাপাশি আমি ওই রিকোয়ারমেন্টস এর পাশাপাশি আমি নিজে থেকে কিছু জিনিস অ্যাড করেছি যেগুলো আপনাদের প্রয়োজন, জানা প্রয়োজন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা প্রথম টপিকে যাই, ভুয়া খবর, ভুল তথ্য এবং অপতথ্য নিয়ে আলোচনা। আচ্ছা, আপনারা হয়তো আহ, দেখেছেন যে আহ, বেশ কয়েকটি শব্দ রয়েছে: ভুয়া খবর, ভুল তথ্য, অপতথ্য, তারপর হচ্ছে বিভ্রান্তিকর, মিসলিডিং, আরো অনেক টার্মস আছে। হ্যাঁ, আমরা কি আসলে সবগুলোর ব্যাখ্যা কি জানি, নাকি সবগুলোকে আমরা কি আসলে এক মনে করি? আসেন তাহলে আমরা একটু দেখি আসলে প্রত্যেকটার ব্যাখ্যা বা ডেফিনেশন কি। ভুয়া খবর, ভুয়া খবর হলো এমন মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য যা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ছড়ানো হয়। কখনো এটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানুষকে বিভ্রান্ত করতে ব্যবহার করা হয়, আবার কখনো যাচাই না করে অজান্তে ছড়িয়ে দেওয়া। বিষয়টা হচ্ছে ফেসবুকে অনেক কিছু দেখবেন যেটা মানুষ হয়তো মানুষ হয়তো অনিচ্ছাকৃত ভাবে ছড়ায়। মানুষ হয়তো কারো কাছে দেখলো, কোনো একটা তার ফ্রেন্ড লিস্টে কারো কাছে দেখলো, সে এটা শেয়ার করে দিল, বা কোথাও দেখলো এটা কপি পেস্ট তার মাধ্যমে ছড়ালো। হ্যাঁ? তো এইভাবে হচ্ছে ভুয়া খবর গুলা ছড়ায়, এটা ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ভুল তথ্য। ভুল তথ্য হচ্ছে এমন ভুল বা অসত্য তথ্য যা কেউ সঠিক মনে করে ছড়িয়ে দেয়, তবে এতে সাধারণত ইচ্ছাকৃত মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্য থাকে না। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখেছি এখানে। দেখেন, এখানে বাংলাদেশের চলমান বলতে হচ্ছে এটা আমাদের আগস্টের 24 তারিখের হচ্ছে প্রতিবেদন। তখন কিন্তু বাংলাদেশের বন্যা চলমান ছিল, বন্যার ঘটনা ঘটেছিল। জানেন দেশব্যাপী বেশ সমস্যা তৈরি হয়েছিল তখন বন্যার কারণে। তো আমরা কিন্তু জানি যে আসলে বন্যা হচ্ছে, বন্যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্যার পানিতে মানুষ ডুবে যাচ্ছে, একতলা বাড়ি ডুবে যাচ্ছে বা টিন সেট ডুবে যাচ্ছে। তো এই প্রেক্ষাপটটা কিন্তু সত্য, কিন্তু এই প্রেক্ষাপটকে ভিজুয়ালাইজ করার জন্য, আরো মানুষের কাছে ভিন্নভাবে ভুল উদ্দেশ্য নিয়ে প্রচার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এআই ছবি ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এই যে বন্যার ছবি, একটা হচ্ছে অল্প বয়সী একজন কিশোরী, তার কাঁধে একটা ছোট বাচ্চা, তাকে দিয়ে হচ্ছে বলা হচ্ছে এটা হচ্ছে বন্যার ছবি, বাট এটা আসলে বন্যার ছবি না। তার মানে কি, এখানে হচ্ছে ঘটনা সত্য কিন্তু ছবি ভুল। আবার অনেক সময় দেখবেন ঘটনা মিথ্যা কিন্তু ছবি সত্য। হ্যাঁ, তো এইটা হচ্ছে ভুল তথ্য। হ্যাঁ, এই যে আপনার হচ্ছে এক্সিগারেট করে হচ্ছে উপস্থাপন করা হচ্ছে, এটা হচ্ছে ভুল তথ্য, এটার একটা উদ্দেশ্য থাকে। হ্যাঁ, ইচ্ছাকৃত মানুষকে উদ্দেশ্য থাকতে পারে, আবার অনেক সময় উদ্দেশ্য থাকে না। অপতথ্য, অপতথ্যকে আমরা সরাসরি গুজব, ডিসইনফরমেশন যেটাকে বলি। মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের মধ্যে বেসিক যে হচ্ছে পার্থক্য বা মূল যে পার্থক্য, মিসইনফরমেশন বলতে হচ্ছে যেটা হচ্ছে ইচ্ছাকৃত ছড়ানো হয় না, আর ডিসইনফরমেশন হচ্ছে যেটা ইচ্ছাকৃত ভাবে ছড়ানো হয়। হ্যাঁ, এটা মিসইনফরমেশনের পিছনে তেমন একটা উদ্দেশ্য মানুষের সাধারণত থাকে না, তবে ডিসইনফরমেশনের ক্ষেত্রে 100% মানুষের একটা উদ্দেশ্য থাকে, যে গুজব ছড়াচ্ছে সেটা ইচ্ছাকৃত ভাবে তৈরি করে। যেমন এখানে আপনি হচ্ছে ব্যাখ্যা দেখতে পারেন: ইচ্ছাকৃত তৈরি বা ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য, যার প্রধান লক্ষ্য হলো জনমনে ভুল ধারণা তৈরি করা এবং রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্য অর্জন করা। বাংলাদেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা হয়, একটা সেন্টিমেন্ট অর্জনের জন্য ডিসইনফরমেশন ছড়ানো হয়, আর রাজনৈতিক একটা কারণে হচ্ছে ডিসইনফরমেশন ছড়ানো হয়, যেটাকে আমরা সরাসরি গুজব বলি।
এখানে এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো এটা দেখেছেন, মির্জা ফখরুল ইসলামের আহ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সে আর্থিক সহায়তা চেয়েছিলেন এবং সেটার একটা এটাকে কি বলে, চেক, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একটা চেক তার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, অ্যামাউন্টটা সম্ভবত 50 লাখ টাকা কিছু। তো এই যে একটা উদ্দেশ্য, মির্জা ফখরুলের দল হচ্ছে বিএনপি, তাই না? তো তার যদি কোনো আর্থিক সহায়তার প্রয়োজন হয়, আমি যদি একদম বেসিক সাধারণ নিউট্রাল পজিশন থেকে চিন্তা করি, তার যদি আর্থিক সহায়তাই দরকার হয়, তার দল আছে, তার বৃহৎ একটি দল আছে, হ্যাঁ, সে দল থেকে আর্থিক সহায়তা পেতে পারে। তার তো প্রধানমন্ত্রী তহবিল থেকে হচ্ছে ত্রাণ সহায়তা নেওয়ার দরকার পড়বে না, চিকিৎসা সহায়তা নেওয়ার দরকার প্রয়োজন নেই। কিন্তু এই যে তার বিপরীত যারা, তার মানে তার দলের বিপরীত যারা, তারা কিন্তু হচ্ছে তখন এই জিনিসটা খুব ঢালাও ভাবে প্রচার করে, যে এই যে দেখেন মির্জা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে হচ্ছে আর্থিক সহায়তা নিয়েছে। এখন বিষয় হচ্ছে আহ, এইটা এমন ভাবে এডিট করা যেটা হচ্ছে মানুষের, সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল। হ্যাঁ, তো এটা এতটাই নিখুঁত ভাবে এডিট করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে, যে আমাদের ধরার বিভিন্ন গণমাধ্যম হচ্ছে তখন এটা নিয়ে নিউজ প্রকাশ করেছে। তো এটা হচ্ছে ডিসইনফরমেশনের একটা প্রভাব, মানে যতটা নিখুঁত ভাবে প্রচার করা হবে ততটা মানে মানুষ তত সহজে এটা ধরতে পারে। এটা হচ্ছে একটা ডিসইনফরমেশনের উদাহরণ। আচ্ছা, ভুয়া খবর কিভাবে ছড়ায়? ভুয়া খবর সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে ফেসবুক, মেসেজিং অ্যাপ যেটা হচ্ছে মেসেঞ্জার, এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ, এর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, মানুষ তথ্য যাচাই না করেই শেয়ার করে, যা দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, বিশেষত ভাইরাল বা ভাইরাল পোস্ট বা ক্লিক বেট শিরোনামের মাধ্যমে সমাজে ছড়ায়। আচ্ছা, মেইনলি হচ্ছে আপনারা কি দেখবেন, তথ্যগুলো হচ্ছে আসলে ছড়ায়, আপনারা দেখবেন আপনাদের কাছে হচ্ছে শেয়ার আকারে আসে, মানুষ শেয়ার করে, আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস শেয়ার করছে, আপনি হচ্ছে কোনো হচ্ছে যত ফেসবুক পপুলার ফেসবুক পেজ দেখেন তারা শেয়ার করছে, হ্যাঁ, তারা শেয়ার করছে, তারপর বিভিন্ন গ্রুপে, আপনি যেসব গ্রুপে জয়েন আছেন সেসব গ্রুপে হচ্ছে পোস্ট হচ্ছে। তো এই যে আপনাদের কাছে রিচ হয়, হ্যাঁ, তো এই তিনটা উপায় হচ্ছে রিচ হয়, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ, একটা হচ্ছে পপুলার ফেসবুক পেজেস, আর হচ্ছে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যদি শেয়ার করে থাকে, বা আপনার ফ্রেন্ড সার্কেলের হচ্ছে যারা আছে, যারা ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে তারা শেয়ার করে। এইভাবে আর কি একটা শেয়ার হয়। তারপর বেশি যদি ভাইরাল হয় তখন হচ্ছে মানুষ, দেখবেন আমাদের যে গ্রুপ চ্যাট গুলো থাকে, আমাদের ফ্যামিলি গ্রুপ চ্যাট থাকে, ফ্রেন্ডস এর গ্রুপ চ্যাট থাকে, আমরা যদি চাকরি করে থাকি সেই সব চাকরির গ্রুপ থাকে, বিভিন্ন আড্ডা গ্রুপ থেকে, সেই সব গ্রুপে হচ্ছে লিঙ্ক মানুষ দেয়, যে এই যে দেখেন এই বিষয়টা এখন ভাইরাল হয়। এটা কিন্তু হয়ে থাকে, আপনাদের ক্ষেত্রে হয়, আই গেস আমাদের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এভাবে আসলে ভুয়া খবর গুলা তাড়াতাড়ি ছড়ায়, আর যেটা মানুষের আগ্রহ বেশি সেই জিনিসগুলো বেশি ছড়ায়। এটা একটা ইমাজিনেশন দেওয়া হয়েছে যে আসলে কিভাবে ছড়ায়, বিভিন্ন প্ল্যাটফর্মকে শেয়ার করে ভুয়া খবর কিভাবে ছড়ায়। এটা আরেকটা উদাহরণ হচ্ছে 2020 সালের দিকে, না স্যার 2019 সালের দিকে পদ্মা সেতুর গুজব আপনারা কম বেশি সবাই শুনেছেন। পদ্মা সেতুর জন্য, নির্মাণের জন্য মাথা লাগবে, এরকম একটা গুজব আপনারা দেখেছেন। তো এই গুজবের ভয়াবহতা কিন্তু ব্যাপক ছিল সেই সময়, 2019 সালে। অলমোস্ট মানে প্রতিটা জেলা পর্যায়ে, গ্রাম শহর প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই মাথা কাটা, ছেলে ধরা, এই ধরনের বিষয়গুলো তখন প্রচলিত ছিল। এই গুজবের ভয়াবহতা এতটাই ছিল যে আপনারা জানেন যে হচ্ছে গুলশানের একটি স্কুলে একজন মা তার হচ্ছে বাচ্চাকে, ছোট বাচ্চাকে, মেয়ে তার, তাকে ভর্তি করানোর জন্য হচ্ছে নিয়ে যায়, কিন্তু সেই মাকে মানুষ হচ্ছে ছেলে ধরা ভেবে বা অপহরণকারী ভেবে তখন তাকে গণপিটুনি দেয়, এবং সেই মাকে হাসপাতালে নেওয়া হলে সেই মা মৃত্যুবরণ করে। তো এটা হচ্ছে আহ, গুজবের প্রভাব। আর এটা এতটাই প্যাথেটিক ছিল যা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা 2019 সালের ঘটনা। এবং আমি এই ঘটনাটা কেন লিখেছি, আমি রিসেন্ট কোন ঘটনা কেন রাখি না, কারণ রিমোট স্ক্যানার প্রতিষ্ঠার অন্যতম কারণ ছিল এটা। এটা বিশেষ করে আমাকে খুব গভীরভাবে আমার মনের মধ্যে আঘাত করে। কারণ এইরকম একটা গুজবের শিকার হয়ে একজন মেয়ের মা হচ্ছে নিহত হয়, এটা আসলে মেনে নেওয়া যায় না।
আমরা তখনই হচ্ছে আমরা যখন যারা প্রতিষ্ঠাতা আছি রিমোট স্ক্যানারের তখনই চিন্তা করি যে না আমাদের এরকম কিছু দরকার যেটাকে আসলে ডিফেন্ড করা যায়, এই গুজবগুলোকে ডিফেন্ড করা যায় বা অন্তত মানুষকে কিছুটা হলেও সচেতন করা যায়। তো সেই চিন্তাধারা থেকেই আজকের এই রিমোট স্ক্যানার, সেখানে তখন থেকেই আমরা চিন্তা ভাবনা করে প্রতিষ্ঠা করি। আচ্ছা, এই হচ্ছে কিভাবে গুজব ছড়ায়, ফ্যাক্ট চেকিং কেন গুরুত্বপূর্ণ। এখন যেহেতু আপনাকে আমি একটা উদাহরণ দিলাম যে হচ্ছে ফ্যাক্ট চেকিং এর সরি গুজবের কারণে কি ভয়াবহতা বা গুজবের প্রভাবটা কি, তো নিশ্চয়ই গুজবটা প্রতিরোধ করার জন্য কোনো একটা কিছু দরকার যেটা থেকে আমরা আসলে আমরা চাই না এমন কোনো মৃত্যু বা অপমৃত্যু ঘটুক বা আমাদের মধ্যে এমন কোনো কিছু ঘটুক যেটা অপ্রত্যাশিত। তো বেসিক্যালি এটার জন্যই ফ্যাক্ট চেকিং গুরুত্বপূর্ণ। মানুষের তথ্য যাচাই বা সঠিক তথ্য জানার যে অধিকার বা সঠিক তথ্য জানার যে হচ্ছে গুরুত্বপূর্ণতা, সেটার জন্য ফ্যাক্ট চেকিং। এখন ফ্যাক্ট চেকিং যদি আমাদের জানতে হয় তাহলে ফ্যাক্ট চেকিং পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তো আমাদের পরের পার্ট হচ্ছে ফ্যাক্ট চেকিং পদ্ধতি। আচ্ছা, আমার যদি প্রেজেন্টেশনে কোনো সমস্যা আমাকে কাইন্ডলি জানাবেন। ভাই এখন পর্যন্ত ঠিক আছে, তবে মাইক্রোফোনটা একটু সামনে নিয়ে কথা বললে ভালো হতো, আমরা সাউন্ডটা একটু কম শুনতে পাচ্ছি। যে ক্লিয়ার, আমি ব্লুটুথ ইউজ করতেছি তো এই জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে। আমি হ্যাঁ এখন সামনেই ক্লিয়ার। রাখবো। আচ্ছা, আমাকে জানাবেন যদি সমস্যা, আমি তাহলে হচ্ছে মাইক্রোফোন চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, ফ্যাক্ট চেকিং পদ্ধতি। আচ্ছা, এখানে আহ, দেখতে পাচ্ছেন সূত্র যাচাই বলে আমরা হেডিং দিয়েছি। সূত্র যাচাই বলতে গুজব কিন্তু বিভিন্ন ভাবে ছড়ায়। আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি। দেখেন, দেখা যাচ্ছে এখানে সূত্র লেখা আল জাজিরা, দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে গুজবটা কি। প্রিয় দেশবাসী, আলহামদুলিল্লাহ, সর্বশেষ তাজা খবর, জাতিসংঘ থেকে 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগ পত্র জমা চাইছে, না দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। আহ, ভারত, রাশিয়া, চীন জাতিসংঘতে সব ঠিক করে ফেলছে। জাতিসংঘ শর্ত আরোপ করা জাতিসংঘ শর্ত আরোপ করার সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল হয়ে যাবে। তখন সেনাপ্রধান ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে দেশে এনে ক্ষমতা বুঝিয়ে দিবে। তো এখানে দেখেন আমি তো পড়তে পড়তে দুইটা বানান ভুল পাইলাম, এই যে চাইছে, বুঝিয়ে দিবে। আচ্ছা, সূত্র বানানো ভুল, সূত্র হিসেবে আল জাজিরা। আচ্ছা, আমি ওই ভুল বানান গুলো বাদ দিলাম, সূত্র হচ্ছে আল জাজিরা। আহ, এখন কথা হচ্ছে এই যে সূত্র দেওয়া, আপনার যদি এই সূত্র না দিত তাহলে কিন্তু আপনি বিশ্বাস করতেন, আর এটা কি বলতেছে পাগল মতো। কিন্তু সূত্র দিয়ে দিছে। আমরা যতটা স্মার্ট হই, আপনি যতটা স্মার্ট হবেন, গুজব প্রচারকারীও কিন্তু ততটা স্মার্ট হবে কিন্তু। এটা অনেকটা ভাইরাস অ্যান্টিভাইরাস। ভাইরাস অ্যান্টিভাইরাস যত হচ্ছে মডার্ন হয়, ভাইরাসও তত। তো এই গুজব প্রচারকারীরা হচ্ছে এরকম। আমরা যত হচ্ছে অ্যাডভান্স হই বা মানুষ যত হচ্ছে সচেতন হয়, এরা হচ্ছে আরো বেশি সচেতন। তো সূত্র হিসেবে আল জাজিরা দেওয়া, সূত্র যাচাই এখন যদি আমরা করতে যাই আল জাজিরাতে গিয়ে দেখবো এরকম কোনো নিউজ নাই। কিন্তু যদি আমি সূত্র দেখে এটা জাজ করে ফেলি, আচ্ছা ঘটনা হয়তো সত্য, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আহ, আমি কিন্তু গুজবটাকে বিশ্বাস করে ফেলবো বা আমি গুজবটাকে ফিট করে ফেলবো। আচ্ছা, ডান পাশে একটা ফটো কার্ড দেখতে পাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা। তিনি কি বলা হচ্ছে, তাকে দাবি করা হচ্ছে নুসরাত জাহান একটি আইডি থেকে। ক্যাপশনে দেখতে পাচ্ছেন মোস্ট ভাইরাল ক্যাপশন 10 আননোন ফ্যাক্টস অ্যাবাউট বিএমডব্লিউ, যেটা ইউজ করলে ভাইরাল হয়ে যায়। এবং আসলেই তাই, আমরা যেটা ইউজ করেছি ক্যাপশন, এখানে দেখতে পাচ্ছেন 212 কে হচ্ছে এঙ্গেজমেন্ট, 8,300 কমেন্ট, 7,000 শেয়ার। এখানে হয়তো পোস্টার এঙ্গেজমেন্ট হচ্ছে প্রায় 2 মিলিয়ন হবে। এখানে সে কি বলছে, প্রতিটি পরিবারে একজন করে সরকারি চাকরি দেওয়া হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা। আচ্ছা, এখানে ফটো কার্ড হিসেবে ইউজ করেছে যমুনা টিভি। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কোনো সমস্যা নেই। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে হচ্ছে এই কথা বলেছে। যেহেতু যমুনা টিভির ফটো কার্ড আমরা দেখি, যমুনা টিভির ধরনের ফটো কার্ড, তো আমরা বিশ্বাস করে নিলাম, আচ্ছা ঠিক আছে, আমাদের তো সবার চাকরি দরকার, বাংলাদেশে বেকারত্ব অনেক বেশি। গত সরকারের আমলে যেহেতু বেকারত্বের হার অনেক বেশি ছিল, হ্যাঁ, তো ডক্টর মোহাম্মদ ইউনূস এসে সবাইকে চাকরি দিতে দেবে, এটা তো খুব ভালো বিষয়।
তাই না? তো এটা হচ্ছে বিষয়। এখন মানুষ এই আমি যেভাবে বললাম কথাটা, মানুষ কিন্তু এই সাইকোলজিতে এই গুজবগুলো বিশ্বাস করে। মানে ডক্টর ইউনূসের প্রতি তাদের অগাধ বিশ্বাস যে ডক্টর ইউনূস সবাইকে চাকরি দিয়ে দিবে এবং এটা তো খুব ভালো। ডক্টর ইউনূস তো দিতেই পারে চাকরি। তো আমাদের সচেতন হিসেবে যাচাই করতে হবে, আমাদের দেখতে হবে যমুনা টেলিভিশন আদৌ কি হচ্ছে এই ধরনের কোনো ফটো কার্ড পোস্ট করেছে কিনা। খুবই সহজ, জাস্ট হচ্ছে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে যেতে হবে। ফেসবুক পেজে গেলেই এই ধরনের ফটো কার্ড দেখতে পাবেন। যদি রিসেন্টলি এই ধরনের ফটো কার্ড না পোস্ট করে থাকে তাহলে নিশ্চয়ই যমুনা এই ফটো কার্ডটা হচ্ছে ফেক। পাশাপাশি আমরা হচ্ছে যমুনা টিভির হচ্ছে ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটে গিয়ে সরাসরি হুবহু যদি এই ধরনের ক্যাপশন আমরা সার্চ করি তাহলে আমরা হচ্ছে নিউজ পেয়ে যাবো, যদি যমুনা টেলিভিশন এই ধরনের নিউজ প্রকাশ করে থাকে তাদের ওয়েবসাইটে। যেটা ফটো কার্ড তারা ফেসবুকে পোস্ট করবে সেটা ডেফিনেটলি হচ্ছে সেটা নিউজ হচ্ছে তাদের ওয়েবসাইটে থাকবে। তো এটা আমরা হচ্ছে আইডেন্টিফাই করেছি যে বিষয়টা গুজব, যমুনা টিভি এমন কোনো নিউজ বা ফটো কার্ড প্রকাশ করেনি। আচ্ছা, এটা হচ্ছে সূত্র, হ্যাঁ? একটা আল জাজিরা সূত্র আর এটা হচ্ছে ফটো কার্ডের হচ্ছে যমুনা টেলিভিশন সূত্র। নেক্সট। আচ্ছা, যখন দেখবেন হচ্ছে একটা মাত্র সূত্র ইউজ করা, হ্যাঁ, মানে যেমন শুধুমাত্র আল জাজিরার নিউজ, আল জাজিরার কথা লেখা বা শুধুমাত্র যমুনা টেলিভিশনের কথা লেখা, তখন আপনার ডাউট করতে হবে যে এটা তো শুধু যদি এমন কিছু হয়ে থাকে, যমুনা টেলিভিশন যদি, আমি আবারও দেখাই, যমুনা টেলিভিশন যদি আদৌ কোনো এরকম কোনো নিউজ করে থাকে, অর্থাৎ যদি করে থাকে, যদি সত্য হয়ে থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের ঘোষণা দিয়েছে, সেজন্য এটা করেছে। তাহলে তো এই ঘটনাটা তো শুধু হচ্ছে যমুনা টেলিভিশনে থাকবে না। নিশ্চয়ই বাকি গণমাধ্যম এটা প্রকাশ করবে। তাহলে আমাদের সোর্স কিন্তু শুধু একটা হবে না। সেম হচ্ছে আল জাজিরা, যদি ইন্টারন্যাশনাল গণমাধ্যম যদি হচ্ছে এই ধরনের কোনো কিছু বা এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, শুধুমাত্র তো আল জাজিরা প্রকাশ করবে, ডন নিউজ প্রকাশ করবে, তারপর হচ্ছে দ্য মিরর এশিয়া না, দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করবে, তারপর ইন্ডিয়ান যত বড় বড় গণমাধ্যম আছে সবাই প্রকাশ করবে এই ধরনের news। তো এটা হচ্ছে বিষয় যে একটা সোর্স কখনোই বিশ্বাসযোগ্য হবে না আমাদের ক্ষেত্রে, যদি আমরা সচেতন হই। আমাদেরকে একাধিক সূত্র বা সোর্স আমাদের দেখতে হবে। আচ্ছা, এটা তো দেখলাম আমরা তথ্য, হ্যাঁ? আমাদের যখন হচ্ছে কোনো তথ্য সামনে আসবে সেটা আমরা দেখলাম কিভাবে হচ্ছে আমরা মানে আমরা যাচাই করতে পারি তথ্যগুলা সোর্সের মাধ্যমে। এখন কথা হচ্ছে ভাই, যদি ছবি আসে আমার সামনে, যদি ভিডিও আসে, সেটা কিভাবে আসলে যাচাই করবো? এখন আপনার সামনে যে গুজব প্রচারকারী শুধু পোস্ট ক্যাপশন দিয়েই গুজব প্রচার করবে এমন না। ভিডিও ওই গুজবকে আমি যেটা আপনাদের প্রথম দিকে দেখাইলাম যে হচ্ছে বন্যা পরবর্তী বিষয়টাকে বা বন্যা চলাকালীন বিষয়টাকে আরো হচ্ছে ভালোভাবে প্রতিষ্ঠার জন্য, গুজবটাকে ভালোভাবে আপনাদের মাঝে প্রতিষ্ঠার জন্য তারা হচ্ছে একটা বিভ্রান্তিকর ছবি ইউজ করছে। তো এখন বিভ্রান্তিকর ছবি যদি ইউজ, তাহলে হচ্ছে আমরা কিভাবে আসলে এটা যাচাই করবো? এটাকে আমরা হচ্ছে ভিডিও, ছবির ক্ষেত্রে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি বলি এবং ভিডিওর ক্ষেত্রে হচ্ছে কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ বলে থাকি। যেটা আমরা পরবর্তীতে দেখাবো। এটা হচ্ছে রিভার্স সার্চের পার্ট। আচ্ছা, আমরা দুইটা পার্ট শেষ করেছি। আপনাদের কি উপরের দুইটা পার্টের কোনো হচ্ছে কোয়েশ্চেন্স আছে, ছোট ছোট কোনো কোয়েশ্চেন্স? এনিওয়ান? আচ্ছা, আপনারা আমার সাথে একটু ইন্টারাকশন করেন, নাহলে আমি মনে হচ্ছে আমি কারোর সাথে কথা বলছি না, আমার সাথে কেউ নাই, এরকম হচ্ছে। তো একটু কথা বলুন। না ভাইয়া, মোটামুটি বুঝতে পেরেছি আপনি যেটা বলার চেষ্টা করেছেন যে জিনিসগুলো আসলে কিভাবে ছড়ায় বা সূত্রগুলো কিভাবে যাচাই করতে হবে জিনিসগুলো। আপাতত যতটুকু বলেছেন বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। আচ্ছা, আপনারা আমার সাথে একটু একটু ইন্টারাকশন করুন না, একটু কথা বলুন আমার সাথে, বা যেকোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, ছোট ছোট প্রশ্ন। তাহলে আমি একটু, মানে আমি অন্তত বোর্ড ফিল হবো না বা আপনারা একটু বোর্ড ফিল হবেন না। একটানা সেশন কথা বলে গেলে একটু বোরিংনেস চলে আসছে। আচ্ছা, রিভার্স ইমেজ সার্চ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা খুবই সহজ, মানুষ এটা যাচাই করতে পারে না সাধারণত। আপনারা আজকে যদি একটু শিখে নেন, একটু মনোযোগ দিয়ে সেশনটা দেখেন, আপনারা এরপরের থেকে আমি বিশ্বাস করি আপনারা এটা খুব সহজে যাচাই করতে পারবেন। রিভার্স ইমেজ সার্চ হচ্ছে রিভার্স ইমেজ, একটু দেখেন, রিভার্স ইমেজ সার্চ অর্থাৎ ইমেজটাকে, মানে রিভার্স মানে উল্টা, হ্যাঁ? আপনি একটা যখন ইমেজ পাবেন তখন হচ্ছে সেটাকে উল্টা করে হচ্ছে সার্চ করা।
উল্টা করা বলতে হচ্ছে আপনার ছবি উল্টানো লাগবে না, জাস্ট হচ্ছে ফ্লিপ করে হচ্ছে মানে ইন্টারনেটে হচ্ছে রিভার্স করা আর কি, সার্চ করা, যেটা আপনি ফরওয়ার্ডলি হচ্ছে পাচ্ছেন, এটা ব্যাকওয়ার্ড হচ্ছে একটু সার্চ করা। আচ্ছা, সবচেয়ে উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে গুগল। আপনারা যদি যেহেতু হচ্ছে গুজবের আমরা একটা পরিবেশেই বসবাস করি, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে গুগল লেন্স একটু ইনস্টল রাখার চেষ্টা করবেন। আর কিছু কিছু কোম্পানি গুগল তাদের গ্যালারিতে গুগল লেন্সের সুবিধাটা বা ফিচারটা দিয়ে রাখে। আমারও মোবাইলে হচ্ছে গুগল লেন্সের ফিচার আছে। আমি গ্যালারি থেকে যে কোনো ছবি জাস্ট হচ্ছে ফেসবুক থেকে ডাউনলোড করলে আমি লেন্সের মাধ্যমে ডিরেক্ট গ্যালারি থেকে লেন্সের মাধ্যমে সার্চ করতে পারি। অথবা হচ্ছে যদি না থাকে, কারো যদি একান্তই না থাকে, জাস্ট বলে যাবেন, যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ লিখবেন। হ্যাঁ, তাহলে দেখবেন এই যে এটা হচ্ছে এই ধরনের যে নিচে ইমেজেস লেখা আসবে, তারপর হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনি সার্চ করার অপশন পাবেন, অর্থাৎ বা ছবিটা আপলোড করার অপশন পাবেন। আচ্ছা, এখন আসেন, এই গুজবটা নিশ্চয়ই দেখেছেন। আহ বলেন তো এরা কারা, আমাকে একটু বলেন, কাদের দেখা যাচ্ছে? ভাইয়া, আসিফ, নাহিদ, মানে উপদেষ্টা যারা ছিলেন। আচ্ছা, উনাকে কি একটু হাসনাতের মতো মনে হয়? হ্যাঁ, অনেকটাই ভাইয়া। আচ্ছা, মেইনলি ওনাকে এডিট করা হয়নি, মেইন ছবিটা হচ্ছে আসিফ মাহমুদ আমাদের উপদেষ্টা, এবং হচ্ছে নাহিদ ইসলাম আরেকজন উপদেষ্টা, এবং আমাদের আহ সমন্বয়ক এবং বাংলাদেশের আন্দোলনের অন্যতম নেতৃত্ব প্রদানকারী দুজন ব্যক্তি। আচ্ছা, এখানে কিন্তু কোনোভাবে মানে আপনারা কেউ ভুল ধরতে পারেন যে এই ছবিটা এডিট করা? কোনোভাবে ভুল ধরতে পারেন কেউ যে ছবিটা এডিট করা? মানে আপনাদের মনে হচ্ছে এডিট করা, কিন্তু বলতে পারবেন যে ভাই এই কারণে মনে হচ্ছে, এই লজিক্যাল পয়েন্টে মনে হচ্ছে এই ছবিটা এডিট করা? আমি একটু বলেন, আমাকে একটু বলে দিন যে, ভাই এই কারণে মনে হচ্ছে ছবিটা এডিট। ভাইয়া তাহলে ব্যাকগ্রাউন্ডের ব্যাপার ঠিক আছে। আসিফ মাহমুদকে মনে হচ্ছে বয়সের তুলনায় অনেক ছোট। ছোট কোনো বাচ্চার ছবি এডিট করছে এখানে। না, এটা কি হতে পারে না আসিফ মাহমুদের আজ থেকে 3-4 বছর আগের ছবি? সে তো এমনি একটু চিকন, সে আরো 3-4 বছর আগে আর একটু কম বয়সী ছিল, তখন আর একটু তো অসুস্থ, মানে স্বাস্থ্য কম থাকতেই হবে, সেক্ষেত্রে একটু বেবি ফেস আছে, সেটা তো আমি ধরি। এখানে দেখেন মানে এমন ভাবে এডিট করা হয়েছে যে আপনি এটাকে আইডেন্টিফাই করার তেমন একটা সুযোগ নেই। আর এই ছবিটা কখন প্রকাশ করেছে জানেন? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একজন সমন্বয়ক সাদিক কায়ুম নিজের ছবি প্রকাশ করেছে, যে সরি, নিজের ছবি না, নিজের পরিচয় প্রকাশ করেছে, যে একজন, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। হ্যাঁ, মানে এখানে দেখেন সাইকোলজিক্যাল একটা বিষয় আছে, গুজব ছড়ানো কিন্তু মানে সিচুয়েশনকে কেন্দ্র করে বা সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী হচ্ছে গুজব ছড়ানো হয়। তো যখন এই ঘটনা ঘটলো তখনই কিন্তু হচ্ছে এই ধরনের গুজব ছড়ানো হলো। এখন দেখেন এখানে একটা বিষয়, যদি কেউ সরাসরি ফেসবুকে পোস্ট করতো নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদও হচ্ছে শিবির করতো আগে, এটা কেউ বিশ্বাস করবে? করবে না, আপনিও করবেন না। কিন্তু যখন এই ধরনের ছবি আপনার সামনে আসবে, যেখানে আপনি বুঝতে পারছেন না যে ছবিটা হচ্ছে এডিটেড কিনা, তখন কিন্তু আপনার মনে একটু খটকা লাগবে। যদি আপনার সচেতন হয়ে যান, তাহলে তেমন একটু ডাউট হবে। কিন্তু যারা একটু বায়াসড, আমি সরাসরি যদি বলি, যারা আওয়ামী লীগের, হ্যাঁ, যারা হচ্ছে এই সমন্বয়কদের বিরোধী, তারা কিন্তু খুব সহজে এটা বিশ্বাস করবে আর এটা তারা ছড়াবে। হ্যাঁ, এই যে দেখেন এরা শিবির ছিল আগে, হ্যাঁ, কিন্তু তারা বলছে তারা আগে শিবির ছিল না, বা তাদের রাজনীতিতে তারা অন্যান্য রাজনৈতিক দলের সদস্য ছিল। এই হচ্ছে বিষয়, এই সাইকোলজিক্যাল পয়েন্ট হচ্ছে এই গুজবটা ছড়ানো হয়েছে। তো আমরা হচ্ছে রিভার্স সার্চ যখন করলাম, আমরা দেখেন সরাসরি এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমাকে গুগল এক্সাক্ট ম্যাচেস দিয়েছে। এই যে এই যে দেখেন দেখা যাচ্ছে, একটু জুম করি। হ্যাঁ, এই যে ডেজার্ট নিউজ নামে একটা ওয়েবসাইট আমাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে এই যে একটা বাচ্চার ছবি, এখানে আসিফের ছবিও নেই বা নাহিদ ইসলামের ছবিও নেই, 2-3টা ওয়েবসাইট আমাকে দেখাচ্ছে। আর ছবিগুলো দেখাচ্ছে 2013 সালে। আর দেখাচ্ছে এটা বাংলাদেশের কোন একটা ইসলামিক অ্যাক্টিভিস্ট বা আয়ারল্যান্ডের বা কোন একটা ধর্ম নিয়ে কোন একটা বিষয়ের একটা ঝামেলার একটা বিষয়ের ছবি। তো যেই ঘটনারই হোক, আসিফ এবং নাহিদের যে ছবি না, এটা তো কনফার্ম। তাহলে দেখেন আমি জাস্ট হচ্ছে একটা একটা কত 1 মিনিট আমার ব্যয় হবে রিভার্স ইমেজ সার্চ করতে। রিভার্স ইমেজ সার্চ করে আমি রেজাল্টটা পেয়ে যাবো, ইজি, ভেরি ইজি। আচ্ছা, গুগল। আচ্ছা, গুগলের মতো আরেকটা ওয়েবসাইট আছে, সার্চ ইঞ্জিন আছে, সেটা হচ্ছে ইয়ান্ডাক্স। ইয়ান্ডাক্স হচ্ছে, যদি আমি ভুল না করি, রাশিয়ান একটা সার্চ ইঞ্জিন। রাশিয়ান সার্চ ইঞ্জিন
এখানে আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে বন্যা সময়ের একটা গুজব। আমি দেখতে পাচ্ছি প্রদীপ কেয়ার ঘোষ, উনি সম্ভবত হচ্ছে বাংলাদেশের না, উনি হচ্ছে ভারতীয় আহ নাগরিক। উনি হচ্ছে কি বলতেছে, উনি না, এটা সরি, এটা বন্যার সময় না, এটা বন্যার কিছুদিন আগে, যখন আমরা ভারতের প্রতি একটু বিদ্বেষীমূলক পোস্ট দিচ্ছিলাম ফেসবুকে বা ভারত বিরোধী অবস্থান প্রকাশ করছিলাম, তখন ভারত থেকে কিন্তু আমাদের কাউন্টার দেওয়া হচ্ছিল, আমরা এই করবো সেই করবো। হ্যাঁ, মোস্ট অফ দা কাউন্টার যেটা ছিল, তারা হচ্ছে বাংলাদেশের আশেপাশে যেসব বাঁধ আছে, হ্যাঁ, বা ড্যাম আছে, সেসব বাঁধ তারা খুলে দিবে, এইসব হুমকি তারা দিচ্ছিল। নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো এই ব্যক্তি প্রদীপ কেয়ার ঘোষ, সে কি বলল, হাতে মারবো না, যুদ্ধও করবো না। দেখেন ক্যাপশনটা, হাতে মারবো না, যুদ্ধও করবো না, কারো বাংলাদেশেও যাবো না। এখানে শুধু খুলে দিবে, এখানে শুধু খুলে দিবে বলতে এই বাঁধ তারা খুলে দিবে, এই হুমকি দিচ্ছে আমাদের। আচ্ছা, ভালো কথা, তারা বাঁধ খোলার হুমকি দিচ্ছে, কিন্তু বাঁধ খোলার হুমকি দেওয়ার আগে এটাও তাদের দেখতে হবে যে আসলে বাঁধটা কি আসলে তাদের। আচ্ছা, আমরা তাহলে একটু ইয়ান্ডাক্স এর কাছে যাই। ইয়ান্ডাক্স এর কাছে সেম ওয়েতে ইমেজ অপশন আছে, একটা হচ্ছে ওয়েব অপশন, একটা হচ্ছে ইমেজ অপশন। ইমেজ অপশনে গিয়ে আপনি এই যে এখানে ক্যামেরার মধ্যে একটা অপশন আছে, আপনি জাস্ট হচ্ছে এই প্রদীপ ঘোষের এই ছবিটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে সার্চ করবেন। আচ্ছা, ইয়ান্ডেক্স আমাদের কি বলছে, ইয়ান্ডেক্স বলছে যে ভাই এটা তোমাদের হচ্ছে ভারতের না, এটা হচ্ছে কি বলতেছে, এটা হচ্ছে লার্জেস্ট আর্ক ব্যারেজ ইন এশিয়া ইন চায়না। আচ্ছা, আমরা একটা ক্লু পেয়ে গেলাম, লার্জেস্ট আর্ক ব্যারেজ ইন এশিয়া ইন চায়না। আচ্ছা, তার মানে হচ্ছে এই আমি আপনারা যদি একটা ক্লু পেয়ে গেলাম যে এটা হচ্ছে ভারতের না। এরা কি বলতেছে, ইয়ান্ডেক্স বলতেছে বিভিন্ন সার্চ ইঞ্জিন বিভিন্ন ওয়েবসাইটের সহায়তায় এটা হচ্ছে চায়নার একটা ব্যারেজ, যেটার নাম হচ্ছে আর্ক, আর এটা হচ্ছে ওয়ান অফ দি লার্জেস্ট আর্ক ব্যারেজ ইন এশিয়া। আচ্ছা, তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে এটা হচ্ছে তাদের ভারতের কোনো ড্যাম না, এটা হচ্ছে চায়নার একটা ড্যাম। আপনি আরো তথ্যের জন্য আপনি তো রিভার্স ইমেজ সার্চ করলে একটা ক্লু পেলেন। হ্যাঁ, এটা সরাসরি এটাকে আরো যাচাই করার জন্য আপনি জাস্ট হচ্ছে লিখবেন গুগলে গিয়ে যে আর্ক ব্যারেজ অফ চায়না, আপনি দেখবেন হচ্ছে হুবহু এই এই ছবি পেয়ে যাবেন যে যেটা হচ্ছে চায়না। তো আপনি কিন্তু খুব 1 মিনিটের মধ্যে খুব সহজেই যাচাই করে ফেলতে পারলেন যে আসলে আমাদের ভারতীয় বন্ধুরা কি আসলে এই ব্যারেজ খুলে, সরি, এই ড্যাম খুলে দিতে পারবে কিনা, যে পানিতে আমরা ভেসে যাব। ওকে, আচ্ছা, গুগল, ইয়ান্ডাক্স আর একটা হচ্ছে বিং। বিংটা হচ্ছে মাইক্রোসফটের, যারা জানে, বিংটা হচ্ছে মাইক্রোসফটের। আমরা শুধু সবসময় হচ্ছে গুগল বা কোনো স্পেসিফিক কোনো হচ্ছে সার্চ ইঞ্জিনের উপর রিলাই করব না, এই কারণে, কারণ প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের কিছু বৈশিষ্ট্য আছে। এটা আমি পরের স্লাইডে আপনাদের দেখাবো কি পার্থক্য। এক একটা সার্চ ইঞ্জিনে এক একটা রেজাল্ট ভালো দেয়। হ্যাঁ, কেউ ছবি ভালো দেখায়, কেউ হচ্ছে কোনো জড় পদার্থ ভালো দেখায়, কেউ ভালো তথ্য দেখায়, ভালো ওয়েবসাইট আমাদের সামনে আনে। এক একটা সার্চ ইঞ্জিনের কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, তো আমরা চেষ্টা করবো প্রত্যেকটা সার্চ ইঞ্জিনই ব্যবহার করা। আচ্ছা, বিং এ দেখাচ্ছে আগস্টের 18 তারিখ। আহ দেখেন, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, রফিক আজাদ, 1974। আচ্ছা, এটা কখন, আপনি কি বলতে পারেন আপনারা যে আগস্টের 18 তারিখ কেন এই ছবিটা প্রকাশ করেছে? একজন একটু বলতে পারেন যে মানে এটার প্রেক্ষাপটটা কি ছিল, তখন আসলে কি চলতেছিল ফেসবুকে? ভাইয়া যুদ্ধ পরবর্তী যে ইয়াটা হয়েছিল, মানে দুর্ভিক্ষটা। এক্স্যাক্টলি। আচ্ছা, তখন হচ্ছে জাস্ট হচ্ছে 5 আগস্টের পরপরই হচ্ছে কিন্তু হচ্ছে বিভিন্ন জিনিস আমাদের সামনে আসছিল, যে মুক্তিযুদ্ধ পরবর্তী কি হচ্ছিল, মানে বঙ্গবন্ধু এবং হচ্ছে আওয়ামী লীগের ওই সময়ের বিতর্কিত যেসব বিষয়গুলো আছে সেগুলো সামনে এনে পোস্ট হচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়। তো তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে 1974-এর দুর্ভিক্ষ। তো মানুষ হচ্ছে এইটা বোঝানোর জন্য, তখন দুর্ভিক্ষ হয়েছিল এটা সত্য, তখন মানুষ না খেয়ে অনাহারে ছিল এটাও সত্য, কিছু কিছু মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে, আমি exact বলতে পারছি না, ঘটে থাকতে পারে এটাও সত্য, তখন মানুষ পুষ্টিহীনতায় এরকম হয়ে গিয়েছিল এটাও সত্য। এখন এই যে আমি যে বিষয়গুলো বললাম এগুলো সত্য, এগুলোকে তো ভিজুয়ালি প্রেজেন্ট করতে হবে ফেসবুকে, তাই না? না হলে তো আপনার কথা কেউ বিশ্বাস করবে। এখন আমি যদি ভিজুয়ালি প্রেজেন্ট করতে চাই, আমি যদি আমার মন মতো ছবি না পাই, তাহলে আমি কি করবো, গুগলে গিয়ে সার্চ করব, যদি আমি গুজব প্রচারকারী হই, আমি গুগলে গিয়ে সার্চ করবো যে ভাই এরকম রোগাশোটা মানুষের ছবি কিছু দেন আমাকে, বা আমি হচ্ছে চ্যাট জিপিটি কে গিয়ে বলবো আমাকে এরকম রোগাশোটা 40-50 বছর আগে রোগাশোটা মানুষের কিছু ছবি দে, আমি হচ্ছে এগুলো, আমি এগুলো চাই। হ্যাঁ, তো তারা হচ্ছে এরকম একটা ছবি দিয়ে দিবে। আচ্ছা,
এইটার কারণে, এই ছবির কারণে তখন মানুষ হচ্ছে এটা বিশ্বাস করবে তথ্যটা, যে হ্যাঁ আসলেই তো হচ্ছে 1974 সালে এমন কিছু ঘটেছিল, সো এটা তো সত্য, তাই না? দেখেন আমি বিং এ গেলাম, সার্চ করলাম, আমাকে বিং বলতেছে যে না ভাই এটা হচ্ছে 1974-এর না, এটা ভিন্ন ভিন্ন ঘটনা। এখানে এই যে দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট ফ্যামিলি 1918 সালের, সরি 1877 সালের, তারপর হচ্ছে গ্রেট বেঙ্গল ফ্যামিন 1770 সালের, হ্যাঁ বিভিন্ন সময়ের ছবি, তাদের মধ্যে থেকে একটা ছবি এটা। অর্থাৎ এটা যুদ্ধ পরবর্তী 1974 সালের ছবি নয়। গেল। টিন আই, এটা আপনারা মনে রাখবেন, এই ওয়েবসাইটটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের একটা ওয়েবসাইট। এখানে আপনাদের অলমোস্ট একটা ভালো রেজাল্ট আপনাদের দেখাবে। আপনারা যদি কোনো ওয়েবসাইটের, সরি, ফেসবুকে কোনো ছবি পান, আপনারা এখানে জাস্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট ইউআরএল, এখানে পেস্ট করতে পারেন অথবা সরাসরি আপলোড করতে পারবেন। হ্যাঁ, তো সেম হচ্ছে আপনারা দেখেন এখানে দেখাচ্ছে এটা আহ, জাপান কিংবা কোরিয়া না, এটা আমার আপনার বাংলাদেশ। সেখানে দেখাচ্ছে যে মানুষ খুব সুশৃঙ্খল ভাবে ট্রাফিক আইন মেনে চলছে। হ্যাঁ, তো সেখানে আমাকে টিনা ইমেজ হচ্ছে সার্চ দেখাচ্ছে, যে রেজাল্ট হচ্ছে শাটার.কম এর রেজাল্ট এটা, অ্যালামি হচ্ছে রেজাল্ট, আচ্ছা স্টক ফুটেজ ইমেজের যে হচ্ছে ওয়েবসাইট, সেখানকার আমাকে রেজাল্ট দেখাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের না, এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগের ঘটনা, আহ, কোন দেশের এটা দেখাচ্ছে না। আচ্ছা, এটা যদি আমরা সার্চ করি আরো হচ্ছে আমরা পাবো। তো আমরা এখানে কয়েকটা বিষয় পেলাম, গুগল, ইয়ান্ডেক্স, বিং এবং হচ্ছে টিনে। এই চারটা জিনিস আপনারা মনে রাখবেন, আপনাদের রিভার্স ইমেজ সার্চের ক্ষেত্রে এটা কাজে লাগবে। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে কিভাবে হচ্ছে আমরা ভিডিও দেখব? ভিডিও ডিরেক্টলি সার্চ করার মতো সার্চ করলে রেজাল্ট তেমন একটা পাওয়া যায় না। আপনারা যেটা করবেন, আমরা এটা কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করি, সেটা হচ্ছে একটা ভিডিও থেকে একটা ভালো একটা দৃশ্যের একটা স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশটটা নিয়ে এই যে আমি যতগুলো প্রসেস দেখালাম, গুগল, ইয়ান্ডেক্স, বিং, টি9, এখানে গিয়ে সার্চ করলে তখন হচ্ছে সার্চ ইঞ্জিন গুলো সেটা ডিটেক্ট করতে পারে, সেই ডিটেকশনের মাধ্যমে আপনাকে ভিডিও রেজাল্ট দিবে। আচ্ছা, এখন আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা হচ্ছে সার্চ ইঞ্জিনের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। কেউ কেউ হচ্ছে ভালো রেজাল্ট দেয় বিভিন্ন ক্ষেত্রে। এখানে দেখেন আমি হচ্ছে আহ একটা চার্ট আমি আপনারা দেখতে পাচ্ছেন। গুগল এলিমেন্টস আইডেন্টিফাইড, অর্থাৎ বিভিন্ন যে এলিমেন্ট গুলো থাকে এখানে রেজাল্ট দেখাচ্ছে, গুগলের রেজাল্ট কিরকম। হ্যাঁ, ফেসেস এর রেজাল্ট দেখছেন গুগল, মানে মুখ মুখ অবয়ব, মানে কোনো মানুষের হিউম্যান ফেস স্ট্রাকচার, সেইটা ডিটেকশনের জন্য কার রেজাল্ট কিরকম, গুগল নিউট্রাল, ইয়ান্ডেক্স সবচেয়ে ভালো রেজাল্ট দেয়, বিং মোটামুটি ভালো, টি9 মোটামুটি নর্মাল। স্ট্রাকচার, কোনো স্থপতি বা কোনো স্থাপত্য, কোনো হচ্ছে কোনো বিল্ডিং, হ্যাঁ কোনো টাওয়ার, এই ধরনের বিষয় সার্চের ক্ষেত্রে কে কিরকম রেজাল্ট দেয় এটা দেখতে পাচ্ছেন। গুগল সবচেয়ে ভালো, গুগল আর ইয়ান্ডেক্স সবচেয়ে ভালো, বিং এর ক্ষেত্রে একটু সবচেয়ে একটু কম রেজাল্ট দেয়, টি9 এর ক্ষেত্রে নিউট্রাল মানে নর্মাল। তো এরকম হচ্ছে প্লেসেস দেখতে পাচ্ছেন, ডিজিটাল লোগোস দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যদি কোনো নির্দিষ্ট স্থানের রেজাল্ট জানতে চান তাহলে গুগল আর ইয়ান্ডেক্স সবচেয়ে ভালো ডিজিটাল লোগো। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে ইয়ান্ডেক্স আর টিনাই ভালো রেজাল্ট দেয়। অল্টারনেট সাইজেস, বিভিন্ন আকার আকৃতি, ফ্লিপড আর অল্টার্ড, এডিটেড কোনো কিছু, এই যে একটা ভালো বিষয়। এই সবচেয়ে গুগলের সীমাবদ্ধতা হচ্ছে গুগল কিন্তু এডিটেড বিষয়গুলো তেমন একটা ধরতে পারে না। এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট হচ্ছে নিউট্রাল গুগলের ক্ষেত্রে, ইয়ান্ডেক্স এর ক্ষেত্রে গুড, বিং এর ক্ষেত্রে হচ্ছে গ্রেট। অর্থাৎ মাইক্রোসফটের বিং হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে এডিটেড বা অল্টার্ড ইমেজ বা ভিডিও ডিটেক্ট করতে পারে, তারপর হচ্ছে টি9 হচ্ছে গুড। তা আমাদের হচ্ছে যদি একটু অ্যাডভান্স হতে হয়, আমাদের সবগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন সম্পর্কেই জানতে পারবে, সরি শিখে রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিনের সীমাবদ্ধতা। সার্চ ইঞ্জিন আপনাকে সবসময় যে এক্সাক্ট অ্যাকুরেট রেজাল্ট দিবে সে এমনটা না। প্রেক্ষাপট অনেক সময় বুঝতে পারে না যে আসলে এই ঘটনার প্রেক্ষাপট কি। আপনি যদি এখন আমি আপনাদের উপরে যে ধরনের রেজাল্ট দেখালাম, আমি যদি দেখাই, এই যে দুর্ভিক্ষের, এটার প্রেক্ষাপট কিন্তু আমাকে গুগল বলবে না বা বলতে পারবে না। এটা কিন্তু সার্চ ইঞ্জিন জানে না যে বাংলাদেশের প্রেক্ষাপট কি কি প্রেক্ষাপটে এই ছবিটা ছড়াচ্ছে। এটা কিন্তু গুগল কোনো সার্চ ইঞ্জিনে বলতে পারে। বা নাহিদের এই ছবিটাই যদি আমি দেখি, নাহিদ বা হচ্ছে আসিফ মাহমুদের, তারা কিন্তু এই প্রেক্ষাপট জানে। তারা জাস্ট হচ্ছে রিলেটেড ম্যাচ দেখাবে, রিলেটেড ছবি দেখাবে। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। ভুল ছবি প্রদর্শন,
আপনি যখন সার্চ করবেন আপনাকে এক্সাক্ট ইমেজ, আমি যেমন আপনাদেরকে সেশনের মধ্যে এক্সাক্ট ইমেজ দেখাচ্ছি, গুগল সার্চ ইঞ্জিন সবসময় কিন্তু এক্সাক্ট ইমেজ দেখাবে না, কিন্তু ভুল ছবিও দেখাতে পারে। আর পুরোনো ছবি দেখাবে, পুরোনো ছবি দেখানো আপনাকে কোন ডেটের সেটা সে স্পেসিফিক করে বলতে পারবে না, সে আপনাকে আপনার ছবি জানা দরকার, আপনাকে জাস্ট হচ্ছে ছবি এনে দেখাবে। তো ওইখান থেকে ক্লু নিয়ে আপনার দেখতে হবে যে এই ছবিটা আসলে কবে, আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে। হতে পারে 1 মাস আগের ছবি দেখাবে, হতে পারে 1 বছর আগের ছবি দেখাবে, কিন্তু এক্স্যাক্টলি এই ছবিটা কত বছর আগের এটা আপনারই বের করতে হবে, এটা গুগল এক্স্যাক্টলি বলে দিবে না। এটা আপনার ওইখান থেকে রেজাল্ট থেকে ফিল্টার করে করে এটা আপনার দেখতে হবে। এডিটেড বা ম্যানিপুলেটেড ছবি শনাক্ত, যেটা বললাম, হ্যাঁ, ম্যানিপুলেটেড ছবি বা ডিপ ফেক, এই ধরনের বিষয়গুলো গুগল বা সার্চ ইঞ্জিন গুলো শনাক্ত করতে পারে সহজে। টিন আই, যেটা আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টিন আই একটু ভালো রেজাল্ট দেয়, ইয়ান্ডাক্স একটু ভালো রেজাল্ট দেয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু না, ডিটেক্ট করতে পারেন। আচ্ছা, সকল ছবি না পাওয়া, সকল ছবি পাবেন না, একদম কোন একটা ছবি যেটা হচ্ছে গুজবের উদ্দেশ্যই তৈরি করা, যেটা শুধু ধরেন আমি একটা গুজব ছড়াচ্ছি, হ্যাঁ, আমি নিজে ওই গুজবটা তৈরি করলাম, আমি নিজে ওই ছবিটা হচ্ছে বানালাম, অর্থাৎ একটা ইমেজ আমি বানালাম, একটা গ্রাফিক্স আমি বানালাম, এই এই ইমেজটা হচ্ছে আমি আমার প্ল্যাটফর্মে আমি হচ্ছে পোস্ট করলাম, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে আমার একটা ফেসবুকের পেজ। তো এটা শুধু আমার ফেসবুক পেজেই হচ্ছে আপলোড করা। হ্যাঁ, এখন গুগলের কাছে গিয়ে যদি জানতে চান, গুগল তো দেখাতে পারে, কারণ ওপেন সোর্সে তো এটা নাই। হ্যাঁ, তো এটা শুধু আমার ক্ষেত্রেই প্রযোজ্য, আমার আমার ফেসবুক পেজে এটা হচ্ছে আপলোড করা। পক্ষপাতিত্ব, সার্চ ইঞ্জিন নির্দিষ্ট কিছু উৎসকে অগ্রাধিকার দেয়, ফলে সবসময় নিরপেক্ষ বা সঠিক তথ্য পাওয়া যায় না। পক্ষপাতিত্ব বলতে আমরা এসিও শব্দের সাথে পরিচিত, যেসব সার্চ ইঞ্জিনে হচ্ছে যেসব ওয়েবসাইট ভালো রেজাল্ট করে এসিওর কারণে, গুগল সবসময় সেসব ওয়েবসাইটের রেজাল্টকে আপনাকে দেখাবে। এটার কারণে হয়তো আপনার যেটা এক্স্যাক্টলি রেজাল্ট দরকার সেই রেজাল্ট আপনার সামনে আসবে না। তখন আপনার কি করতে হবে, গুগলে সার্চ করলে কিন্তু অনেকগুলো পেজ আসে, 10টা 12টা 15টা 20টা পেজ আসে। তো গুগল করবে কি, যেসব ওয়েবসাইটের এসইও স্কোর ভালো সেই সব ওয়েবসাইট আপনাকে ফার্স্ট এবং সেকেন্ড পেজে এনে দিবে। তো মানুষ যেটা সচরাচর করে, ফার্স্ট এবং সেকেন্ড পেজের রেজাল্ট দেখেই সন্তুষ্ট থাকে, 20টা 30টা পেজ ডেফিনেটলি কেউ দেখেন। কিন্তু আমাদের যখন আমরা রিসার্চ করি, রিমোট কানেক্টিং যখন রিসার্চ করে বা ফ্যাক্ট চেকাররা যখন রিসার্চ করে, তখন সবগুলোই দেখতে হয়, কারণ গুগল আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু পক্ষপাতমূলক আচরণ করে। আচ্ছা, ছবি লেখা বোঝার সীমাবদ্ধ, ছবি লেখার সীমাবদ্ধতা বলতে আমি আপনাদেরকে যে এক্সাম্পল হিসেবে এটা দেখেন, এই যে দেখেন, এখন এই যে এই বান্দা নুসরাত জাহান, এই জানি না এটার পিছনে নারী না পুরুষ আছে এই পেজের পিছনে, দুটো ছনের পিছনে, তো এইটা যে সে পোস্ট করলো এটা কিন্তু সে নিজে বানিয়েই পোস্ট করেছে। এখন এইটা কিন্তু গুগল ডিটেক্ট করতে পারবে না, গুগল এখানে ডিটেক্ট করতে পারবে কি জানেন, গুগল এখানে ডিটেক্ট করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ সে পপুলার একজন ব্যক্তি, তার ছবি গুগলের কাছে আছে, তার তথ্য গুগলের কাছে আছে। কিন্তু এই যে যে লেখাগুলো এগুলো কিন্তু গুগলের কাছে নাই, তো সে এগুলো ডিটেক্ট করতে পারে না। তো সে, আপনি যদি এই ফটোকার্ডটা গুগলে সার্চ করেন আপনাকে রেজাল্ট দিতে পারবে না। গুগল আপনাকে যখন আপনি সার্চ করবেন তখন আপনাকে ডক্টর ইউনুসের হচ্ছে ছবি এনে দেখাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে গুগলের একটা, সরি, যে কোনো সার্চ ইঞ্জিন, শুধু গুগল, আমি শুধু বারবার গুগল বলছি, গুগল না, ইঞ্জিনের সীমাবদ্ধতা হচ্ছে এরকম। আচ্ছা, ওকে, পরবর্তী পরবর্তী পাঠ্য হচ্ছে আমাদের সম্ভাব্য ভুয়া তথ্যের লক্ষণ। এর বাইরে উপরে রিভার্স ইমেজ সার্চ এবং হচ্ছে সার্চ ইঞ্জিন সম্পর্কিত কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, টিন আই মানে টিন আই সম্পর্কে যদি আরেকবার একটু ব্রিফিং দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, থ্যাংক ইউ। টিনাই, টিনাই হচ্ছে আমাদের রিসার্চারদের জন্য বা যারা ফ্যাক্ট চেকার আছে তাদের জন্য বিশেষত এই ওয়েবসাইটটা নির্মিত। তাদেরকে, তারা যেন, মানুষ যেন এখানে সার্চ খুব ভালো মতো করতে পারে। আর এখানে টিনাইটা করে কি, টিনাইটা হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনের রেজাল্ট গুলো একসাথে দেয়। কিরকম, আপনি যদি গুগলে সার্চ করেন, গুগল শুধু তার সার্চ ইঞ্জিনের কাছে যত ওয়েবসাইটের ডেটাবেস আছে সেসব তথ্য দেখাবে। হ্যাঁ, বিং তারটা দেখাবে, বিং ধর গুগলেরটা দেখাবে। হ্যাঁ, আর হচ্ছে আর কি আছে, ইয়ান্ডেক্স এরটা দেখাবে। তো টিনাই যেটা করে, টিনাই হচ্ছে সম্মিলিত ভাবে সবগুলো রেজাল্ট একসাথে। এটা হচ্ছে একটা আলাদা একটা ওয়েবসাইট, জাস্ট হচ্ছে একটা
এটা হচ্ছে ইমেজ সার্চের জন্য একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা ইমেজ সার্চ করতে পারি, এতটুকু। এটা হচ্ছে ওই গুগল বিং আর হচ্ছে ইয়ান্ডেক্স তিনটার সমন্বয় বলতে পারেন, তিনটাকে একসাথে করে যদি আপনি কোনো কিছু করতে চান তখন এটা রেজাল্ট। আমরা সবসময় আগে টিনাইতে সার্চ করি, আমরা যারা ফ্যাক্ট চেকার আছে আমরা সবার আগে টিনাইতে গিয়ে সার্চ করি। হ্যাঁ, টিনাইতে সার্চ করার পরে যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পাই তখন হচ্ছে আমরা ম্যানুয়ালি গুগলে সার্চ করি, তখন আমরা বিং এ সার্চ করি, তখন আমরা ইয়ান্ডেক্স সার্চ করি। হ্যাঁ, এই হচ্ছে টিনাই বৈশিষ্ট্য। ক্লিয়ার ভাই? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ভুয়া সম্ভাব্য ভুয়া তথ্যের লক্ষণ। আচ্ছা, করোনার সময় এই তথ্যটা, সরি, করোনার সময় এই গুজবটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, থানকুনি পাতা খেলে করোনা চলে যাবে, আর খাওয়ার আগে অবশ্যই 3 বার বিসমিল্লাহ বলতে হবে। আপনারা কি দেখেছেন এই তথ্য? একটু জানাবেন, শুনেছেন জি কি? ভাইয়া, এই তথ্য অনেক বেশি মানে শুনছি। তার উপরে আরো এটার সাথেও আরো অনেক তথ্য আর কি আসছিল যে আদা গোলমরিচ এগুলোর পানি হচ্ছে জাল দিয়ে খেতে হবে, অনেক তথ্যই আর কি আসছিল ওই সময়। আচ্ছা, তখন দেখেন, তখন হচ্ছে কোভিড এর সময়, এখন মানুষ কোভিড নিয়ে খুবই আতঙ্কিত ছিল, তখন খুবই আতঙ্কিত। তখন তখন প্রথম হচ্ছে কিওর বের হইলো, হচ্ছে করোনা প্রতিরোধ করার একটাই মাধ্যম বের হইলো থানকুনি। তো এই যে একটা বিষয়, থানকুনি পাতা খেলে 3 বার হচ্ছে বিসমিল্লাহ বলে খেতে হবে, তারপর হচ্ছে করোনা ভাইরাস চলে যাবে, এটা কিন্তু বিভিন্ন, আমি দেখেছি ওয়াজ মাহফিলে হচ্ছে এগুলো আলোচনা হয়েছে। তাহলে এটা কি পরিমাণ ভাইরাল হয়েছিল তখন, যে ওয়াজ মাহফিলে পর্যন্ত এগুলো আলোচনা হয়েছে। এবং হচ্ছে ফেসবুকে তো দফা রফা অবস্থা ছিল। ইভেন হচ্ছে আমি এমনও শুনেছি, একটা হচ্ছে ফ্যাক্টরি, গাজীপুরের একটা ফ্যাক্টরিতে ওইখানকার একজন কর্মী আমাকে বলেছিল যে তাদের ফ্যাক্টরির সামনে থানকুনি পাতা অটোমেটিক হচ্ছে গ্রো হয়ে থাকে, মানে অটোমেটিক থাকে। যখন এই গুজব ছড়ায় তাদের ফ্যাক্টরিতে মারামারি লেগে গেছে, কে আগে থানকুনি পাতা, কে কতটুকু নিবে, কারো বেশি দরকার, কারো ফ্যামিলি মেম্বার বেশি, তার একটু বেশি দরকার, কারো ফ্যামিলি মেম্বার কম, তুমি একটু কম নাও, তোমার মানুষজন কম, এই ধরনের বিষয় ছিল। তো এই যে অতিরঞ্জিত বা নজর কাড়া শিরোনাম, হ্যাঁ, এইগুলা দেখতে হবে, এগুলা সম্পর্কে তোমাদের সবসময় সন্দেহজনক হতে হবে। এখানে যেমন অমুক পদ্ধতিতে 7 দিনে লাখপতি হন, এই গাছের পাতায় সব রোগের সমাধান, হ্যাঁ, এই ধরনের শিরোনাম গুলো থেকে আপনাদের একটু সচেতন থাকতে হবে। এই ধরনের শিরোনাম দেখলে বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, আগে একটু আইডেন্টিফাই করতে হবে যে আসলে এই বিষয়টা কোত্থেকে আসলো, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আচ্ছা, এইটা আপনারা এটা কে কে মানেন যে দাঁড়ায় পানি খেলে পানি খাওয়া যাবে না? অনেস্টলি যদি বলেন আমাকে, কে কে এটা এখনো জানেন বা এখনো বিশ্বাস করেন যে দাঁড়ায় পানি খাওয়া যাবে না, দাঁড়ায় পানি খাওয়া যাবে না? বৈজ্ঞানিক ভাবে, আমি হচ্ছে ধর্মীয় দিক থেকে বলছি না, বৈজ্ঞানিক ভাবে। আচ্ছা, কেউ নাই, আচ্ছা কেউ এটা বিশ্বাস করেন, ভেরি গুড, আমি বিশ্বাস করতাম, হ্যাঁ, অনেক আগে। হ্যাঁ, কারণ আমার বাসা আমাকে বলতো দাঁড়ায়, আমি যখন পানি খেতাম ফ্রিজ খুলে তখন আমাকে বলতো দাঁড়ায় পানি খেতে হয় না। এর পিছনে হচ্ছে ধর্মীয় হচ্ছে কারণ আছে, আবার বৈজ্ঞানিক কারণ আছে। ধর্মীয় বিষয়টা আমি অ্যাপার্ট রাখলাম, ওইটা ঠিক আছে, ওইটা ধর্মীয় বিশ্বাসের জায়গা। কিন্তু বিষয় হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা। আমরা যখনই দেখি, তা এখানে দেখেন, আমি হচ্ছে এখানে আমরা হচ্ছে গণমাধ্যমের একটা ফ্যাক্ট চেক করেছি, তারা গণমাধ্যম বলছে যে, একটু খোলা হয়ে গেল, বিজ্ঞানও বলছে দাঁড়িয়ে পানি খাওয়া যাবে না। হ্যাঁ, তো তাদের সোর্স ছিল হচ্ছে গবেষণায় দাবি করা হয়েছে, বৈজ্ঞানিক গবেষণা। এখন বিষয়টা হচ্ছে গবেষকগুলো কারা আসে, এই গবেষণা কারা করে, এই বিশেষজ্ঞ, বলা হচ্ছে বিশেষজ্ঞদের মতে, গণমাধ্যমের ভাষায় দেখবেন বিশেষজ্ঞদের মতে বা গবেষকদের মতে। তো এই বিশেষজ্ঞ কারা, তাদের কি নাম নাই? মানে এই বিশেষজ্ঞদের তো নাম থাকা উচিত। এত কষ্ট করে তারা গবেষণা করলো, এত কষ্ট করে তারা বিশেষজ্ঞ হলো, তারা এই বিশেষজ্ঞের বিশ্লেষণ দিল, কিন্তু তাদের নাম নেই, এটা বিষয়টা কেমন না? তো বিষয়টা হচ্ছে বিশেষজ্ঞের বরাতে হচ্ছে এই ধরনের গবেষণা ছড়ানো হয় ফেসবুকে, যে এই বিষয়টা এমন না, বৈজ্ঞানিক গবেষণা এটা প্রমাণিত হয়েছে। আপনার ফেসবুকের কমেন্টে হচ্ছে এই ধরনের মারামারি দেখবেন, ফেসবুকের বিভিন্ন পোস্টে, যে বলতেছে যে গবেষণায় এটা পাওয়া গেছে। তো কেউ যখন পাল্টা প্রশ্ন করে, ভাই গবেষণা কোন গবেষণা, বলে গুগলে একটু সার্চ করুন। যদি হচ্ছে কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো পোস্ট থাকে, যদি কমেন্টে কোনো সচেতন মানুষ, সচেতন হইলেও সমস্যা, সচেতন হয়ে কাউকে কিছু জিজ্ঞেস করতে চাবেন, দেখবেন আপনাকে পাল্টায় এমন করছে। সে একটা পোস্ট করলো, সে আপনি তার কাছে তথ্য জানতে চাইবেন, সে বলবে গুগলে সার্চ।
গুগলে সার্চ করার দায়িত্ব তো তার না, যে ওই তথ্যটা দিচ্ছে ওই তারই দায়িত্ব ওই গুগলে সার্চ করে ওই তথ্যটা আমাকে দেওয়া, তাই না? কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের নিজেদেরই আগে গিয়ে দেখতে হয় যে না তুমি যা বলছো আসলে তা সত্য, না তুমি যা বলছো তা আসলে মিথ্যা। এই ধরনের একটা বিষয় আসলে দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি সেটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা, এই আলোচনার শুরুটা হয় কিভাবে? এই আলোচনা শুরু হয় তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি একটা ইন্ডিয়ান গণমাধ্যমকে বলেছে যে তার মা পদত্যাগ করেনি। হ্যাঁ, তার হচ্ছে মানে প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেনি, সে এখনো প্রধানমন্ত্রী। যেহেতু পদত্যাগ করেনি তাহলে সংবিধান অনুযায়ী সে এখনো প্রধানমন্ত্রী। তো এই যে বক্তব্য, এই বক্তব্যকে ভিজুয়ালাইজ করার জন্য একটা আমরা পদত্যাগ পত্র পাই। এটা কিন্তু হচ্ছে মানে তাদের সমর্থক না, আওয়ামী লীগের সমর্থিত ব্যক্তিরা এটা এডিট করেন, হ্যাঁ, বা এটা পোস্ট করেন, এটা পোস্ট করেছে যারা হচ্ছে তাদের বিপরীত। হ্যাঁ, মানে তাদেরকে এটা প্রুফ করতে হবে যে প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেছে, পদত্যাগ পত্র জমা দিয়েছে আহ, রাষ্ট্রপতির কাছে। তো সেইটার আঙ্গিকে হচ্ছে এই পদত্যাগ পত্র ছড়ানো হয়। আর এই পদত্যাগ পত্র এতটাই নিখুঁত ছিল, আমি উপরের একটা হচ্ছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হচ্ছে একটা আপনাদের চেকের বিষয় আপনি দেখালাম। তো এই পদত্যাগ পত্রটা খুবই নিখুঁত ছিল, এবং এটা এতটাই নিখুঁত ছিল আপনারা দেখতে পাচ্ছেন একুশে টেলিভিশন এটা নিয়ে হচ্ছে নিউজ করেছে। অর্থাৎ এই যে যে ভাইরাল হওয়ার বিষয়টা এবং গণমাধ্যমে চলে আসার যে বিষয়টা, হ্যাঁ, এটা হচ্ছে এখানে ভাইটাল রোল প্লে করেছে। তো এটা হচ্ছে এখানে আপনাদের কিভাবে হচ্ছে এই এই যে বিজ্ঞপ্তিগুলো বা যে সরকারি নোটিশ এগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায় এটা আমি পরের স্লাইডে আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে বিষয়। আহ, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা সূত্র ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা কিন্তু কোথাও আপনারা পান না, তারা ফেসবুক ছাড়া কিন্তু কোথাও এই ধরনের পদত্যাগ পত্রের কোনো অস্তিত্ব নাই, না কোনো ওয়েবসাইট, না কোনো অফিসিয়াল কোনো প্রেস রিলিজ, কোথাও না। জাস্ট হচ্ছে এটা ফেসবুকে কেউ একদিন ছড়াই দিল, তারপর হচ্ছে এটা বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে এই পদত্যাগ পত্রের সূত্র। আচ্ছা, হ্যাঁ, সমসাময়িক ইস্যুতে ছড়ানো ছবি, ভিডিও। আচ্ছা, রিসেন্টলি আপনারা দেখেছেন আহ, পাহাড়ে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন বিদ্রোহ দেখা দিচ্ছে। তো সেই বিদ্রোহকে কেন্দ্র করে একটা ছবি ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে আর্মিদের সাথে একজন হচ্ছে আহ মুসলিম ধর্মাবলম্বীর আহ পোশাক পরিহিত একজন হুজুর, যদি আমি বলে থাকি, হ্যাঁ, তার হাতে অস্ত্র। তো সে এখানে শতাব্দী খিসা নামক এক হচ্ছে পেজ থেকে বা আইডি থেকে চালানো হচ্ছে যে আহ, তো হুজুরের হাতে এইটা কি বৈধ অস্ত্র, নাকি আবার বলবেন সেনাবাহিনী হয়তো কেস করে পড়ে। তো এই যে একটা ঘটনা কেন্দ্রিক যে ছবি ছড়ানোর একটা প্রবণতা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি পুরো কিছু স্লাইডে দেখিয়েছি, কিন্তু আমরা যখন সার্চ করলাম, এই যে দেখেন এটা কিন্তু একটা ভিডিও ছিল, সরি, একটা ছবি ছিল। আমরা যখন হচ্ছে এটা রিভার্স ইমেজ সার্চ করলাম তখন আমরা একটা ইত্তেফাকের ভিডিও পেলাম, যেটা হচ্ছে আগস্টের 16 তারিখ 2024 সালেরই, কিন্তু এটা হচ্ছে রংপুর জেলা কারাগারে বিদ্রোহ ঠেকাতে ওই ঘটনাকে কেন্দ্র করে একটা হচ্ছে ফুটেজ, সেইটাকে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে পাহাড়ের ঘটনার ছবি দাবিতে ছড়ানো হচ্ছে, যে পাহাড়ের একদম একটা ঘটনার সময়, হ্যাঁ, যে হুজুররা হচ্ছে অস্ত্র নিয়ে হচ্ছে এখানে সেনাবাহিনীর সাথে কি করছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো সমসাময়িক ইস্যুতে এই যে ভিডিও বা ছবি ছড়ানো হচ্ছে। আচ্ছা, ধর্মীয় বা জাতিগত আবেগকে কাজে লাগানো, আমি কিন্তু এখানে এক্সাম্পল দিচ্ছি আপনাকে, হ্যাঁ, বিভিন্ন এক্সাম্পল বিভিন্ন সময়। বাংলাদেশ হচ্ছে কমিউনাল ভায়োলেন্স খুব ভাইটাল একটা রোল প্লে করে, কমিউনাল ভায়োলেন্স মানে সাম্প্রদায়িক দাঙ্গা। 5 আগস্টের পরে আপনারা দেখেছেন বিভিন্ন মন্দিরে, তারপর হচ্ছে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছে। এখন হামলার ঘটনা ঘটেছে, এটা তো সত্য, এটা তো ডিনাই করার কোনো সুযোগ নেই। মন্দিরে হামলা ঘটেছে, এটা সত্য। এখন কিছু তো যারা থাকে গুজবের জন্য ওত পেতে থাকে, গুজব ছড়ানোর জন্য, তাদের জাস্ট একটা ইস্যু দরকার। তো বাংলাদেশের প্রেক্ষাপটে সাম্প্রদায়িক গুজব হচ্ছে সবচেয়ে মানে মার্কেটে হাইপ তোলা একটা বিষয়। গুজব প্রচারকারীদের জন্য সবচেয়ে সহজ বিষয় হচ্ছে সাম্প্রদায়িক গুজব। জাস্ট হচ্ছে একটা ছবি বা ভিডিও, যেহেতু হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক একটা সহিংসতা চলছে, তো জাস্ট
মন্দিরের কোনো একটা ছবি বা ভিডিও যেখানে আগুন লাগছে বা পুরোনো কোনো একটা ঘটনা, সেখান থেকে জাস্ট এডিট করে, এডিটও না, আমি জাস্ট হচ্ছে ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি বলে দিলাম এই যে অমুক জায়গায় মন্দিরে হামলা হয়েছে। হ্যাঁ, এটা জাস্ট আমি ফেসবুকে পোস্ট করে দিলাম, মানে দেখবেন এটা হচ্ছে মানে ভয়াবহ ভাবে হচ্ছে ভাইরাল হয়ে যায়, জাস্ট আধা ঘন্টার মধ্যে ভাইরাল। তো এইটার পিছনে অনেকটা 5 আগস্টের পরে যে গুজবের ভয়াবহতা ছিল, সাম্প্রদায়িক গুজব নিয়ে, এটার অন্যতম একটা কারণ ছিল হচ্ছে ইন্ডিয়ান ইউজাররা, যারা হচ্ছে এক্সে হচ্ছে সাবেক টুইটার, সেখানে হচ্ছে ভয়াবহ ভাবে হচ্ছে এই গুজবগুলো ছড়িয়েছে, সাম্প্রদায়িক গুজব। আচ্ছা, এক দেশ সম্পর্কিত তথ্যের উৎস যখন অন্য দেশের গণমাধ্যম, আমরা গণমাধ্যমের বিষয়ে আসবো, কিন্তু গণমাধ্যমের তথ্য এখানে কিছুটা হচ্ছে নির্ভরশীল হয় না কোনো কোনো ক্ষেত্রে। এর একটা অন্যতম উদাহরণ হচ্ছে, আমি যদি সংক্ষেপে বলি, যদি ধরেন পাকিস্তানের কোনো ঘটনা, পাকিস্তানের কোনো ঘটনা, এই ঘটনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ প্রকাশ করেছে, আর ভারতীয় গণমাধ্যমকে কোট করে বাংলাদেশের গণমাধ্যম নিউজ প্রকাশ করছে, বা আপনি একজন পাঠক হিসেবে ভারতীয় গণমাধ্যমের তথ্যকে বিশ্বাস করছেন, এই কিন্তু কিন্তু বিষয়টা খাটে। এক্ষেত্রে কিন্তু বিষয়টা যায়, কারণ কি, ভারতের সাথে ইন্ডিয়া, সরি, ভারতের সাথে পাকিস্তানের একটা ক্ল্যাশ বা রাইভেলারি বা শত্রুতা, যেটাই বলি না কেন, একটা একটা কিন্তু বিষয় আছে। তারা কিন্তু হচ্ছে পারস্পরিক সম্প্রীতির অবস্থানে নাই। তো তারা তাদের ক্ষেত্রে, তো ভারতের কোনো কিছু নিয়ে পাকিস্তান নিউজ করলে সেটা যেমন সন্দেহের বিষয় থাকবে, সন্দেহ করতে হবে, তেমনি ভাবে পাকিস্তান নিয়ে ভারত নিউজ প্রকাশ করলেও কিন্তু সন্দেহের অবকাশ থাকবে। আর সে একই ঘটনা কিন্তু ঘটতেছে এখন আমাদের ক্ষেত্রে, মানে ভারত আমাদের নিয়ে নিউজ প্রকাশ করলেই কিন্তু সেটা সত্য হয়ে যাবে এমন না। বা আমাদের আমাদের ক্ষেত্রে এখন এমন ঘটে নাই যে ভারতীয় কোনো ইস্যু নিয়ে আমরা গুজব ছড়িয়েছি, বা বাংলাদেশের গণমাধ্যম এরকম কোনো ঘটনা ঘটায়নি যে তাদের দায়িত্বহীনতার পরিচয় তারা দিবে, আমাদের গণমাধ্যম কর্মীরা বা আমাদের গণমাধ্যম কর্মীরা এরকম কোনো ঘটনা ঘটায়নি এখন পর্যন্ত। But ভারত কিন্তু ঘটিয়েছে, ভারত কিন্তু সাম্প্রদায়িক বিষয় নিয়ে গুজব ছড়িয়েছে বাংলাদেশকে নিয়ে। তো বাংলাদেশকে নিয়ে যেহেতু এখন একটা রাইভেলারি চলছে বাংলাদেশের সাথে ভারতের, সেই ক্ষেত্রে যদি আপনি এখন ভারতের গণমাধ্যমকে বিশ্বাস করেন ভারতের নিউজ দেখে, তাহলে কিন্তু সেটা আসলে অথেন্টিক হবে না। এক্ষেত্রে আপনার মাথায় এটা রাখতে হবে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন ভালো না। সো বাংলাদেশ নিয়ে কোনো একটা কি বলে কন্ট্রোভার্সিয়াল কোনো নিউজ দেখলে সেটা বিশ্বাস করা যাবে না। এক্ষেত্রে একটু সন্দেহজনক হতে হবে, মাথায় রাখতে হবে যে না, বাংলাদেশের সাথে এখন বাংলাদেশের ভারতের সম্পর্ক ভালো না, তো এই নিউজটা কি অথেন্টিক কিনা আমার একটু যাচাই করতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, এগুলো এক্সাম্পল ছিল আপনাদের, আমার সাজেস্ট আপনাদের এটা নিয়ে কোনো হচ্ছে ডাউট থাকার কথা না। পরবর্তী পার্ট হচ্ছে নির্ভরযোগ্য তথ্যের উৎস। এখন আমি অনেক কথা বললাম, এখন কথা হচ্ছে ভাই তাহলে কি বিশ্বাস করবো, কোথায় কোথায় সঠিক তথ্য পাবো? প্রথম সঠিক তথ্য পাওয়ার মাধ্যম হচ্ছে আমাদের আমাদের ন্যাশনাল মিডিয়া এবং হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া। এটাই আগে প্রথমে আপনার সোর্সের হচ্ছে উৎস হতে হবে। আপনার প্রথম নির্ভরশীলতা তাদের উপরেই হতে হবে। আপনার গণমাধ্যম দেখতে হবে, গণমাধ্যমে কোনো তথ্য যদি আসে সামনে, যদি বাংলাদেশ রিলেটেড কোনো তথ্য আসে, অবশ্যই বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে দেখতে হবে যে মূলধারার গণমাধ্যম এই ধরনের নিউজ করেছে কিনা। খুবই ইজি ভাই এবং বোনেরা, জাস্ট হচ্ছে আপনার ফেসবুকে কোনো পোস্ট দেখবেন, যদি আপনার সন্দেহ হয় আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন, ক্যাপশন, ফুল ক্যাপশন সার্চ করার দরকার নেই, জাস্ট একটা লাইন যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ওই লাইনটা গিয়ে সার্চ করবেন গুগলে, দেখবেন নিউজ চলে আসবে, যদি রিলেটেড নিউজ থাকে। যদি রিলেটেড নিউজ না থাকে তাহলে আসবে না। হ্যাঁ, তাহলে ধরে নিতে হবে ওইটা মিথ্যা, মানে প্রাথমিক রেজাল্ট অনুযায়ী। একইভাবে কোনো ইন্টারন্যাশনালি কোনো হচ্ছে বিষয় দেখতে, যেমন আমি আল জাজিরার বিষয় আপনাদের বললাম, আল জাজিরার সূত্র বলাতে বললো, জাস্ট গুগলে গিয়ে সার্চ করলে আল জাজিরা নিউজ প্রকাশ করেছে কিনা, এটা একটা বিষয়। আর ইন্টারন্যাশনাল কোনো তথ্য যদি পাওয়া যায়, কোনো দাবি করা হচ্ছে, সেটা যদি আপনার সন্দেহজনক মনে হয়, অবশ্যই আপনি গুগলে ইংরেজিতে সার্চ করবেন, ইংরেজিতে সার্চ করলে আপনি মোস্ট অফ দ্য নিউজ পেয়ে যাবেন, যদি সত্য হয়ে থাকে। যদি সত্য না হয় তাহলে অবশ্যই পাবেন না। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু আমি একটা কথা প্রথমে উল্লেখ করেছি, সেটা হচ্ছে বিশ্বাসযোগ্য গণমাধ্যম। হ্যাঁ, এখন একটা মিডিয়া মানেই কিন্তু হচ্ছে নির্ভরযোগ্য মিডিয়া না। এটা আপনার বুঝতে হবে যে আসলে এই মিডিয়ার অথেন্টিসিটি কোথায়। হ্যাঁ, যেমন বাংলাদেশের এরকম অনেক মিডিয়া আছে, ফর এক্সাম্পল xyz.com, একটা মিডিয়া, আপনি ওয়েবসাইটে ঢুকে দেখুন আসলে তো এটা মিডিয়া, এরা রেগুলার হচ্ছে নিউজ করে। হ্যাঁ, এটা একটা বিষয় আছে, কিন্তু এটা গ্রহণযোগ্যতা সম্পর্কে জানতে হবে। আপনি অনেক পোস্ট দেখে থাকবেন বিভিন্ন মিডিয়ার নামে পোস্ট করে দেবেন, হ্যাঁ, কিন্তু ওই মিডিয়ার আসলে কোনো গ্রহণযোগ্যতা নাই। হয়তো কোনো একজন ব্যক্তি আমেরিকায় বসে ওই প্ল্যাটফর্মটা, ওই নিউজ পোর্টালটা চালাচ্ছে উদ্দেশ্য নিয়ে, গুজব ছড়ানোর উদ্দেশ্য নিয়ে। এখন ওইটা যে একটা অনলাইন পোর্টাল, এই জন্য যে এটা বিশ্বাসযোগ্য হবে এমন কিন্তু না।
এই জন্য সবসময় আপনার মূলধারার গণমাধ্যমে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট, গণমাধ্যমের পরে তারপর আসবেন আপনাদের ফ্যাক্ট চেকিং যারা আপনাদের আছে, তাদের তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা তাদের ওয়েবসাইটে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন রিমোট স্ক্যানার, তারপর যাচাই, বিডি ফ্যাক্ট চেক, ফ্যাক্ট ওয়াচ, বুম বাংলাদেশ এটা ইন্ডিয়ার, এএফপি ফ্যাক্ট চেক বাংলাদেশ এটা ফ্রান্স ভিত্তিক, নিউজ চেকার এটা ইন্ডিয়ার, ফ্যাক্ট ক্রিসেন্ডো বাংলাদেশ এটা ইন্ডিয়ার, ডিসমিস ল্যাব এটা বাংলাদেশের, ফ্যাক্ট চেক এটা বাংলাদেশের, আজকের পত্রিকা ফ্যাক্ট চেক এটা একটা গণমাধ্যমের ফ্যাক্ট চেকিং সাইট, আর দ্য ডেইলি ক্যাম্পাস ফ্যাক্ট। আচ্ছা, নতুন কোন ওয়েবসাইটটা সম্পর্কে জানেন এখান থেকে? আমার মনে হয় অনেকেই বলবেন যে ভাই এটা তো আগে এইরকম হবে আই গেস। না সবাই এই সম্পর্কে জানেন? আমার কাছে ও তো ভাইয়া, প্রথমটা maximum আমি লাস্টের জানতাম সাথে না। বাকি সবগুলোই নতুন। জি ভাইয়া, সরি আমি শুনতে বললাম পাইনি আমার ক্লিয়ারলি। কাছে প্রথমটা লাস্টেরটা, লিস্টের প্রথমটা এবং শেষেরটা বাদে মাঝের গুলো সবগুলোই আমার কাছে নতুন। আচ্ছা প্রথম আচ্ছা জানলাম এগুলো সম্পর্কে। আচ্ছা, আর কেউ যেগুলা যারা আজকে জানেন যে আরে এরাও এক্সিস্ট করে পৃথিবীতে বা বাংলাদেশে এরকম ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন আছে? আমি চারটার ব্যাপারে জানতাম। জি, ফ্যাক্ট ওয়াচ। জি আচ্ছা ভাইয়া, ফ্যাক্ট ওয়াচ সম্পর্কেই জানতাম, প্লাস চেক ফ্যাক্ট এটাও জানি। ওকে, না জানাটা ভুলের কিছু না, আজকে জানলেন আজকে থেকে তাদেরকেও ফলো করবেন, অনুষ্ঠানের পাশাপাশি তাদেরকেও একটু ফলো করবেন। এখানে কিছু তারা অনেক আগের ছিল, যাচাই 2017 সালে ছিল, তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। বিডি ফ্যাক্ট চেক তারা এখন ইনঅ্যাক্টিভ, তারা এখন অপারেশন রান করছে না। আর বাকিগুলা স্বল্প পরিসরে কাজ করছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট। তো তাদের কাছে দেখবেন, তাদের ওয়েবসাইটে এই ধরনের তথ্য আছে কিনা। মোস্ট অফ দ্য টাইম রিমোট স্ক্যানার সকল গুজব শনাক্ত করে থাকে। আমরা চেষ্টা করি গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে ছড়ানো যে কোনো গুজব যেগুলো ভাইরাল হয় সেগুলো সবগুলো কভার করা। বাকিগুলো বাকি ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন সবগুলো করে না, তারা স্বল্প পরিসরে ফ্যাক্ট চেকিং করে। আমরা একমাত্র বৃহৎ পরিসরে ফ্যাক্ট চেকিং করি। আমাদের ফ্যাক্ট চেকিং সংখ্যা প্রায় 250-র উপরে এভারেজ প্রতি মাসে। সো মোস্ট অফ দা রিমোটস আমাদের ওয়েবসাইটে পাবেন, রিমোটস এর ফ্যাক্ট চেক পাবেন রিমোটস। তো আমাদের ওয়েবসাইটে যে কোনো তথ্য দেখবেন, আমাদের ওয়েবসাইটে একটু দেখার চেষ্টা করবেন, আমাদের পেজে দেখার চেষ্টা করবেন যে আমরা ফেসবুকে পোস্ট করেছি কিনা। মোস্ট অফ দা ভাইরাল যেসব টপিক থাকে আমরা ডেফিনেটলি ওইগুলো ফেসবুকে পোস্ট করি। আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা ওয়েবসাইটেই রাখি, সবগুলো আমরা ফেসবুকে পোস্ট করি না। আচ্ছা, আমাদের সাথে এখনো 50 জন আছেন আপনারা, আমি খুবই হ্যাপি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনছেন, থ্যাংক ইউ। প্রায় 1 ঘন্টা হচ্ছে, আমি শেষ করি দ্রুতই। আচ্ছা, সরকারি সংস্থা। আচ্ছা, এই যে আমি প্রথমে বলেছিলাম যে প্রজ্ঞাপন গুলো কিভাবে যাচাই করা যায়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সরকারি সংস্থা। আপনারা যখনই কোনো প্রজ্ঞাপন দেখবেন, কোনো প্রজ্ঞাপন মানেই কোনো অফিসিয়াল প্রজ্ঞাপন মানে সরকার থেকে আসবে। প্রজ্ঞাপন জারি করার একমাত্র অথরিটি তো সরকারি। যদি কোনো ছুটি টুটি রিলেটেড কোনো বিষয় আসে তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয় করবে। আর যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়, যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হয় তাহলে আহ আমি ভুলে গেলাম, এই যে কি জানি, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট, সেখান থেকে আসবে। হ্যাঁ, আর প্রধানমন্ত্রীর কার্যালয় রিলেটেড যদি কোনো কিছু হয় তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সে প্রজ্ঞাপন আসবে। এখন এখানে দেখেন, নির্বাচনের আগে 5 থেকে 8 জানুয়ারি সাধারণ ছুটির ঘোষণা দাবি। হ্যাঁ, নির্বাচনের আগে ছুটি, এটা আমরা সবাই চাই, কারণ একটু ছুটি 2-3 দিন যদি একটু ছুটি থাকে, ভার্সিটি স্কুল কলেজ সবকিছু যদি একটু বন্ধ থাকে তা আমাদের তো ভালোই। নির্বাচন হয়ে গেল একটু ছুটিও করে না, 5 থেকে 8 4 দিন 3 দিন, তাই না? তো এটা পেলে আমরা খুশি, তো আমরা সব ভাইরাল করে দিলাম যে না, হ্যাঁ এটা আমরা ছুটি পেয়ে গেছি, কিন্তু দেখা গেল না, আর অনুষ্ঠান এসে বলতেছে যে না ভাই এটা এডিটেড। হ্যাঁ, একটু স্যাডনেস এর কারণ। এখন আসলে কিভাবে যাচাই। প্রথম বিষয় যখনই কোনো প্রজ্ঞাপন দেখবেন, ওইখানে প্রজ্ঞাপনের উপরে দেখবেন ওয়েবসাইটের নাম লেখা থাকে। প্রজ্ঞাপনে ওয়েবসাইটের নাম লেখা থাকে, ওই ওয়েবসাইটে যাবেন, ওই ওয়েবসাইটে গিয়ে নোটিশ সেকশনে যাবেন বা প্রজ্ঞাপন সেকশনে যাবেন। প্রজ্ঞাপন সেকশনে গিয়ে পাবলিক প্রজ্ঞাপন হলে ওটা ডেফিনেটলি এখানে আপলোড করা থাকবে। আপনার কাছে প্রজ্ঞাপন নাহলে আসবে কোথেকে?
এরকম একদম স্ক্যান করা প্রজ্ঞাপন একমাত্র আসার ওয়ে হচ্ছে ওইখানকার পিডিএফ থেকে স্ক্রিনশট নেওয়া। এই একটা মাধ্যমে আপনার কাছে প্রজ্ঞাপন আসতে পারে বা ফেসবুকে আসতে পারে। কেউ একজন হচ্ছে ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করে, তাই না? এটাই তো হওয়া উচিত। কিন্তু যদি ওইখানে না থাকে, তার মানে আপনার সন্দেহ করতে হবে যে না, রিসেন্ট কোনো এমন কোনো প্রজ্ঞাপন নাই, তাহলে এই প্রজ্ঞাপন আসলো কোথেকে। আরেকটা জিনিস হতে পারে, ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কেউ একজন হয়তো ছবি তুলে ফেসবুকে আপলোড করতে পারে, এটার সম্ভাবনা খুবই কম। হতে পারে, বাট ভাইরাল ইস্যু না হলে এমন প্রজ্ঞাপন আসলে সাধারণত দেখা যায় না। কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী যখন হচ্ছে নির্বাহী আদেশ পেল, তখন কিন্তু আমরা দেখেছি যে আসল প্রজ্ঞাপন আসার আগে কিন্তু হচ্ছে একটা কম্পিউটারে ওপেন করা, ওইখান থেকে একজন স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে প্রচার করে দিয়েছে ফেসবুকে বা পোস্ট করে দিয়েছে। এরকম সম্ভাবনা খুবই কম। কিন্তু যেটা হয় সাধারণত, যে ওয়েবসাইট থেকে সাধারণত পাওয়া যাবে, না পাওয়া গেলে সেটা ভেবে নিতে হবে এটা হচ্ছে ভুয়া বা এটা হচ্ছে অথেন্টিসিটি নাই। এর পাশাপাশি প্রজ্ঞাপন যাচাইয়ের যে বিষয়গুলো দেখবেন, এখানে দেখবেন নাম্বার, হ্যাঁ, এই নাম্বার গুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আপনি যখন হচ্ছে ওয়েবসাইটটায় যাবেন, এখানে যেমন লেখা জনপ্রশাসন মন্ত্রণালয়, ওয়েবসাইটের নাম হচ্ছে www.mopa.gov.bd। এখানে যাবেন, এখানে গিয়ে চেক করবেন। প্রথমে যদি আমি নম্বর চেক করার বিষয় বলি, এই যে স্মারকের নাম্বারটা আপনি চেক করবেন। লাস্ট যে হচ্ছে স্মারকটা আপলোড করা, এটার সিরিয়াল নাম্বার কত। এটা সিরিয়াল নাম্বার এখানে দেখেন, দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে 225। একটু রেসপন্স করবেন। অনেক ছোট আর কি, দেখা যাচ্ছে না তো ভালো করে। এখন এখন জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন 212, 225, তাহলে সাধারণ সেন্সে পরবর্তী প্রজ্ঞাপনের নাম্বার কত? সাধারণ সেন্সে পরবর্তী প্রজ্ঞাপনের নাম্বার এখানে 13 হতে পারে, এখানে 226 হতে পারে, সিরিয়াল নাম্বার অনুযায়ী। কিন্তু দেখেন এখানে হচ্ছে 227 দেওয়া, এখানে প্রজ্ঞাপন হচ্ছে 227 দেওয়া, তাহলে হচ্ছে মাঝের প্রজ্ঞাপন কি, তাই না? আচ্ছা, তারপর তারপর হচ্ছে এখানে দেখেন তারিখ দেখা যাচ্ছে 28শে ডিসেম্বর, এখানে কিন্তু তারিখ নাই। আর সরকারি সকল হচ্ছে প্রজ্ঞাপনের ফরম্যাট একই হবে। খুব মানে মানে রেয়ার পাবেন যে খুব একটা পার্থক্য। যদি আপডেটেড হয়ে থাকে সেক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে, বাট প্রজ্ঞাপন সবগুলো হচ্ছে একটা ফরম্যাট ফলো করে প্রজ্ঞাপন জারি হবে। আচ্ছা, তারপর দেখেন এখানে দেখা যাচ্ছে কওমি ও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের, এখানে বানান ভুল থাকতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে যে সিগনেচার, এখানে সিগনেচার ভুল থাকতে পারে। তারপর হচ্ছে এখানে নাম্বারটা দেখেন, এখানে দুই জায়গায় নাম্বার দেওয়া, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট নাম্বারটা। একটু zoom করি। এখানে নাম্বারটা হচ্ছে দুই জায়গায় না, এখানে নাম্বারটা শুধু এক জায়গায়, শুধু উপরে। এখানে দেখেন সিগনেচার হচ্ছে, দেখেন সিগনেচার কিন্তু তার আবার ঠিক রাখছে। উপসচিব সোনিয়া হাসান তার সিগনেচার রাখছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে এখানে আবার তারিখ ছিল, এই তারিখটা তারা দিতে ভুলে গেছে। এখানে তারিখ, এখানে তারিখ নাই, এখানে তারিখ আছে, এখানে তারিখ আছে, এটা কিন্তু আসলটা। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে এই যে অনুলিপি, অনুলিপি কাদেরকে দেওয়া থাকে প্রজ্ঞাপনে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুলিপি সব একটা কমন অনুলিপি থাকে। হ্যাঁ, কাদের অবগতির জন্য এটা থাকবে, জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, এটা কমন থাকে। কিন্তু এরা দেখবেন হচ্ছে এই যে কোনো এক জায়গা থেকে এনে এখানে বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে বিষয়। এইগুলো হচ্ছে একটা একদম খুবই বেসিক একদম রুলস, যে হচ্ছে রুলস না, মানে হচ্ছে আইডেন্টিফিকেশন একটা ওয়ে, একদম বেসিক। আচ্ছা, তথ্য যাচাই অন্ধবিশ্বাস। আচ্ছা, আমি প্রথমে বললাম আপনাদেরকে গণমাধ্যমে বিশ্বাস করতে। এখন আমি এবার বলবো গণমাধ্যমে তেমন একটা বিশ্বাস করছে না। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের গণমাধ্যমে হচ্ছে অনেক ভুল হয়। এটা শুধু যে বাংলাদেশের গণমাধ্যম এমনটা না, বিদেশের গণমাধ্যম অনেক ভুল হয়। হ্যাঁ, যেমন হচ্ছে আমি বলেছি আপনাদের যে গণমাধ্যমে হচ্ছে অনেক গণমাধ্যম ফেসবুকের ভাইরালিটির উপর ডিপেন্ড করে নিউজ করে। যেমন আমি দেখালাম প্রথমে উপরে 21শে ইটিভি, তারপর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তা আমরা যখন দেখলাম এই ধরনের গুজবের ভয়াবহতা আহ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই থাকে না, এটার ভয়াবহতা হচ্ছে গণমাধ্যম পর্যন্ত চলে যায়। গণমাধ্যমে এই গুজবের শিকার হয়, অর্থাৎ আমাদের যারা সাংবাদিক বন্ধু আছে তারাও হচ্ছে যাচাই না করে নিউজ। তো সেই তাগিদে যেটা, সেটা যখন একদম ভয়াবহ আকার ধারণ করলো, যে বাংলাদেশের গণমাধ্যম খুবই বাজেভাবে হচ্ছে ভুল তথ্য দিয়ে যাচ্ছে মানুষকে তাদের নিউজ প্রকাশের মাধ্যমে, তখন রুমর স্ক্যানার ভুল সংবাদ পরিবেশনের একটা পরিসংখ্যান প্রকাশ করা শুরু করে 2022 সালের জুন থেকে। তা আমি সর্বশেষ বিগত 1 বছরের আপনাকে ডাটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে 2023 সালের জুলাই থেকে ডিসেম্বর। এখানে 2023 সালের সব লাস্ট 6 মান্থে আমরা 118টি ঘটনায় 205টি গণমাধ্যমের 1551টি ভুল শনাক্ত করেছি। এটা কিন্তু হিউজ। আমি যদি আপনাদেরকে আগের পরিসংখ্যানগুলো দেখাইতাম, ওইখানে আরো বেশি।
অর্থাৎ ঘটনা 118টা, গণমাধ্যম 205টা, ভুল হচ্ছে 1551। এখানে আপনারা এগুলো অবশ্যই আমাদের ফেসবুক পেজে দেখেছেন, এই যে সময় টিভি, কালবাংলা, চ্যানেল 24, ঢাকা নিউজ, টেলি বাংলাদেশ, সেখানে লিস্ট আছে আমাদের কারা কারা কয়টা ভুল প্রকাশ করেছে বিগত 6 মাসে। আমরা খুবই হ্যাপি যে তারা হচ্ছে এই বিষয়গুলোকে খুব ভালোভাবে নিয়েছে। তারা হচ্ছে খুব ভুল নিউজ প্রকাশের যে প্রবণতা, সেটা অবশ্যই আমি বিশ্বাস করি তারা ইচ্ছাকৃতভাবে ভুল করে না, তাদের ভুল হয়ে যায়, মানুষ মাত্র যেহেতু ভুল। এবং তারা আমাদের এই গণমাধ্যমের এই ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশের পর থেকে তারা আরো সচেতন হয়েছে, এবং এই সচেতনতার একটা পজিটিভ ভাইব হচ্ছে আমরা এখানে দেখতে পারি। সেটা হচ্ছে লাস্ট 6 মান্থ, অর্থাৎ 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত। এখানে দেখেন আমরা বিগত 6 মাসের ছিল 205টি গণমাধ্যমের 1500টি ভুল, এইখানে সেটা কমে এসেছে 78টি ঘটনা, 164টি গণমাধ্যম, এবং ভুল মাত্র 681টি। তো এটা অনেক হচ্ছে রিডিউস হয়েছে। এটার জন্য আমরা খুবই হচ্ছে হ্যাপি যে গণমাধ্যম, আমাদের গণমাধ্যম বন্ধুরা খুবই সচেতন হচ্ছে। এটা হচ্ছে বিষয়। তো এই কারণে হচ্ছে আমি যেটা এখানে প্রথম স্লাইডে বলতে চাইলাম যে হচ্ছে অন্ধভাবে বিশ্বাস করা। আপনি গণমাধ্যমকে বিশ্বাস করবেন, তবে অন্ধভাবে না। আপনি যদি মানে একটু সন্দেহজনক মনে হয়, তখন অবশ্যই একটু যাচাই করার চেষ্টা করবেন। কেউ কিছু বলতে চান? হ্যাঁ, রুদ্রনীল ভাই। ভাই আপনি কাইন্ডলি যদি হোয়াটসঅ্যাপটা একটু দেখতেন, যদি অন থাকে। হ্যাঁ, আমি আপনাকে রিপ্লাই দিয়েছি। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমি জানতে পারলাম আপনাদের 9টার সময় হচ্ছে একটা একাডেমিক মিটিং আছে, সেজন্য একটু দ্রুত শেষ করতে হবে। আসলে বিষয় অনেক অনেক ডাইভার্সিটি আছে, তো এখন আপনাদেরকে সংক্ষেপে বুঝতে গেলে আসলে আপনারা বুঝতেন না, আমি পারতাম দ্রুত শেষ করে দিতে। অনেক বিষয় আছে, যেটা বোঝার অনেক বিষয় আছে। যদি আপনাদেরকে সরাসরি আমি সুযোগ পেতাম তাহলে খুবই ভালো হতো, আমি ভালোভাবে আরো বুঝাতে পারতাম। আচ্ছা, আমরা দ্রুত শেষ করি, 8:30টার মধ্যে আমরা আশা করি শেষ করে ফেলবো। তাহলে যদি কোনো প্রশ্ন থাকে আপনার মধ্যে জিজ্ঞেস করে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে অন্ধ যাচাইয়ের বিষয়, যেটা হচ্ছে গণমাধ্যমের বিষয়। স্ক্রিপ্টেড বা সাজানো কন্টেন্ট, আপনারা নিশ্চয়ই দেখে থাকেন যে নাটকের যে বিষয়গুলো থাকে, হ্যাঁ, অনেক হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট বানায়, সেগুলো অনেক সময় আমাদের সামনে আসে সঠিক সত্য হিসেবে, মানুষ এগুলোকে প্রচার করা শুরু করে যেগুলো সত্য ঘটনা হিসেবে। এ, আমি ব্যাখ্যা দিলাম না, আমি একজন ছাত্রদের হচ্ছে মুখেই বলি। এই যে যে এটা নিশ্চয়ই দেখেছেন, বাসে পোশাক নিয়ে নারী যাত্রীর সাথে হেল্পারের বাগবিতণ্ডার ভিডিও। এখানে দেখেছেন নারী নারী যাত্রীকে সে পোশাক নিয়ে হচ্ছে বাজে মন্তব্য করেছে, বা তার পোশাক নিয়ে মন্তব্য করেছে, সেইটা নিয়ে হচ্ছে বেপরদা নারী হিসেবে ফেসবুকে ব্যাপক হচ্ছে আলোচনা সমালোচনার বিষয়। আর মাসটা ছিল রমজান মাস, সেজন্য ধর্মীয় অনুভূতি ছিল, এটার জন্য বেশ সমালোচনার সৃষ্টি হয়। কিন্তু এটা দেখা গেল যে না, এটা আসলে একটা স্ক্রিপ্টেড কন্টেন্ট। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে যৌতুক চাওয়ায় বর ও বরের বাবাকে রশি দিয়ে বেঁধে রাখার ঘটনা। আমরা যদি এরকম ঘটনা শুনি যে যৌতুক চাইছে, হ্যাঁ, এই জন্য বর এবং বরের বাবাকে হচ্ছে রশি দিয়ে বেঁধে রাখা হচ্ছে, তো এইটা হচ্ছে মানুষ তখন আরো খুশি হয় যে না, ঠিকই হয়েছে, একদম ঠিক আছে, right? যৌতুক চাওয়া হয়েছে, এই জন্য হচ্ছে তাদেরকে বেঁধে রাখা, সেটা একদম উচিত কাজ। এটা অনেকের মন্তব্য আর কি। কিন্তু হচ্ছে এটা মানুষ খুশি হয় এই ধরনের গুজব, কিন্তু এটা গুজব ছিল। গুজব বলতে হচ্ছে এটা হচ্ছে একটা স্ক্রিপ্টেড ভিডিও ছিল। আচ্ছা, স্ক্রিপ্টেড ভিডিও চেনার উপায় হচ্ছে এই যে যে বিষয়গুলো, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। ওই যে আমি যে আপনাদের প্রথমে দেখালাম যে হচ্ছে কিভাবে হচ্ছে রিভার্স ইমেজ সার্চ করতে হয়, সেই সার্চ করে দেখবেন। সার্চ করলে দেখবেন হচ্ছে গুগল আপনাদেরকে হচ্ছে ফেসবুকের বিভিন্ন রেজাল্ট দেখাচ্ছে। হ্যাঁ, প্রবাহের অসঙ্গতি, যদি ভিডিও গুলোতে দ্রুত দৃশ্য বদলায়, অস্বাভাবিক কাট থাকে, মানে
একটা ঘটনা ঘটলে তো ভিডিওটা বড় হবে, 4-5 মিনিটে তো পুরো ঘটনা আপনাকে ডিসক্রাইব করা সম্ভব না। এই ধরনের যদি হচ্ছে অস্বাভাবিকতা দেখেন তাহলে সেটা সন্দেহ করতে হবে। ভিডিওর উৎস যাচাই, এই যে যেটা বললাম আপনাদেরকে, রিভার্স ইমেজ সার্চ, রিভার্স ইমেজ সার্চ করে দেখতে হবে। ফ্যাক্ট চেকিং সাইট ব্যবহার, রুমর স্ক্যানার সহ অন্যান্য যেসব নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে সার্চ করবেন বা তাদেরকে মেসেজ দিবেন। ডিসক্লেমার, অনেক সময় হচ্ছে ডিসক্লেমার দেওয়া থাকে ভিডিও শুরুতে বা শেষে, যে এগুলো হচ্ছে সাজানো। হ্যাঁ, সেগুলো একটু খেয়াল করবেন যে এগুলো সাজানো কিনা। হ্যাঁ, ডিসক্লেমার দেওয়া কিনা, মানুষ অনেক সময় ডিসক্লেমার দেওয়া থাকলেও সেগুলো বিশ্বাস করে। এগুলো হচ্ছে বেসিক কিছু জিনিস এই ধরনের বিষয় দেখার। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা আপনাদের ডেফিনেটলি জানতে হবে। এগুলা আমি কিছু আপনাদের কিছু আজকে বেসিক কিছু জিনিস হচ্ছে শিখিয়ে দিব, যেগুলো দেখে আপনারা সহজে বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে আপনারা অলরেডি হয়তো জানেন। আর যদি না জেনে থাকেন আজকে জেনে যাবেন। সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কন্টেন্ট কি, এটা আপনারা জানেন, যেগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি হয় ভিডিও বা কন্টেন্ট। আপনারা অবশ্যই দেখে থাকবেন ফেসবুকে আপনাদের সামনে আসে। হ্যাঁ, এটা দেখানো হচ্ছে অরিজিনাল ইমেজ, ডিপফেকের মাধ্যমে তৈরি। হ্যাঁ, এখানে বোঝার কোনো মানে খুবই টাফ বোঝা। হ্যাঁ, একটু সচেতন ভাবে দেখলে বোঝা যাবে। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে আলোচিত একজন পুলিশ অফিসার, তাকে নিয়ে হচ্ছে ডিপফেক ভিডিও ছিল। হ্যাঁ, তো মানুষ কেন হচ্ছে খুশি হয় তাদের এইসব মানুষকে নিয়ে, কারণ এরা হচ্ছে আলোচিত বা সমালোচিত ফেসবুকে। এইসব মানুষের ডিপফেক ভিডিও দেখলে মানুষ খুশি হয়। তো এই ধরনের ভিডিও যাচাইয়ের জন্য হচ্ছে ওই সেম প্রসেস, এই গুলো দেখতে হবে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে। হ্যাঁ, বা ডিফেক্টটা একটু যাচাই করা কঠিন সাধারণ মানুষের ক্ষেত্রে, সেজন্য হচ্ছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর সাহায্য নিতে হবে, ফ্যাক্ট চেকারদের সাহায্য নিতে হবে। হ্যাঁ, ডিফেক্ট ভিডিও যাচাইয়ের ক্ষেত্রে ডিফেক্ট ভিডিও যাচাইয়ের অনেকগুলো ওয়েবসাইট আছে, সেসব ওয়েবসাইট আপলোড করতে হয়, আপলোড করে দেখতে হয় রেজাল্ট কিরকম আসে, সেই সব রেজাল্ট দেখে অ্যাকুরেসিটা দেখতে হয়। আচ্ছা, এখানে একটা উদাহরণ, এই যে রুমিন ফারানার ভিডিও। তার হচ্ছে এই যে একটা টিকটকারের মুখের উপরে রুমিন ফারানার ছবি বসিয়ে তারপর হচ্ছে দাবি করা হচ্ছে যে রুমিন ফারানা পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে ব্রিজের উপর, এই যে ভাইরাল ব্রিজ দেখতে পাচ্ছেন, রুমিন ফারানা এখানে গিয়ে নাচানাচি করতেছে, এরকম একটা ভিডিও হচ্ছে ডিপফেকে, তার সেও ডিপফেকের শিকার। এটা হচ্ছে বিষয়। তবে হচ্ছে ডিপফেক ভিডিও শনাক্ত করার উপায়। আচ্ছা, এখানে আছে কিছু ডিপফেক ভিডিও শনাক্ত করার উপায়। এই যে দেখেন, রিয়েল ভিডিওতে চোখের মুভমেন্ট একরকম থাকবে, ফেক আর ডিপফেক ভিডিওতে চোখের মুভমেন্ট কিন্তু একরকম থাকবে। একটু ব্যতিক্রম দেখতে পারবেন, যে চোখের নড়াচড়া একটু অস্বাভাবিক আপনার মনে হবে যদি একটু খেয়াল করেন। চোখের নড়াচড়া, তারপর হচ্ছে মুখের হাসি, দেখবেন আপনি হাসলে, আপনার হাসলে আপনার ঠোঁট হচ্ছে বা কোনা হচ্ছে, ঠোঁটের কোনা হচ্ছে দুই দিকে ঝুঁকে। তখন ডিপফেক দেখবেন, ডিপফেকে দেখবেন যে কোনো এক কোনা হচ্ছে বর্জিত হচ্ছে। হ্যাঁ, বা একটু বাঁকা হয়ে যাচ্ছে, ঠোঁট বাঁকা হয়ে যাচ্ছে। স্বাভাবিক মানুষের ক্ষেত্রে তো ঠোঁট বাঁকা হওয়ার কথা না, তাই না? কিন্তু ডিপফেকের ক্ষেত্রে এই ধরনের অসামঞ্জস্যতা দেখতে হবে। আচ্ছা, তারপর নাকের অমিল দেখতে পারবেন, চোখের ভ্রুর হচ্ছে অমিল দেখতে পারবেন, চোখের মনির অমিল দেখতে পারবেন ডিপফেকের ক্ষেত্রে। হ্যাঁ, দাড়ির অমিল দেখতে পারবেন, দেখবেন ছেলে মানুষ হলে দেখবেন দাড়ি নাই, কিছু কিছু জায়গায় দাড়ির ঘাটতি দেখা যাচ্ছে, বা অতিরিক্ত দাড়ি, বা হচ্ছে মানে ফেক দাড়ি যেটাকে বলি সেটা দেখা যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি ব্যাখ্যা দিচ্ছি না আপনাদের, হ্যাঁ, জাস্ট উদাহরণ দিয়ে আপনাদের পুরো চলে যাচ্ছি, এগুলা না করলেও হবে। ছায়ার একটা অসঙ্গতি দেখতে পারবেন, মাথার উপর ছায়া বা ব্যাকগ্রাউন্ডের ছায়া, গলার এখানে দেখতে পাচ্ছেন ছায়া, এই ধরনের কিছু আহ সমস্যা দেখতে পারবেন বা অসঙ্গতি দেখতে পারবেন। এই যে যেটা বললাম মুখের অবয়ব, এই যে যে ভাঁজ, এই ভাঁজটা দেখবেন ডিফেক্ট ভালোভাবে ডিটেক্ট করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি, এই যে দেখেন এখানে একটু ভাঁজের অসামঞ্জস্য তৈরি হচ্ছে, মানে ভাঁজ গুলো মিলে গেছে। তারপর হচ্ছে যে ব্রু, দেখেন এই যে দেখেন এটা, এই যে ব্রু দেখেন এটা কিন্তু নাই, মনে হচ্ছে দিকটা কেটে ফেলছে। হ্যাঁ, এদিকটা কাটা মনে হচ্ছে, কিন্তু আসল ব্রু কিন্তু এরকম হয় না, কাটা ব্রু সাধারণত কম হয়। তারপর হচ্ছে রিয়েল ইমেজের ক্ষেত্রে এই যে তাপমাত্রার একটা বেশি বেশি একটা রেডনেস চলে আসা। এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে সাধারণ মানুষের যে ফেস হচ্ছে এক্সপ্রেশন, ফেস এক্সপ্রেশনের সময় সে হচ্ছে এখানে রেডিশ একটা ভাব নিয়ে আসছে ডিপফেকের ভিডিও ক্ষেত্রে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে বেসিক কিছু নিয়ম ডিপফেক ভিডিও যাচাইয়ের ক্ষেত্রে। আর রোনালদো, তারপর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এদের হচ্ছে ডিপফেকের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায়, মানে পপুলার ব্যক্তি। নর্মাল ব্যক্তিদের ক্ষেত্রে ডিপফেক আমরা এখন পর্যন্ত তেমন একটা দেখি না, তেমন একটা নর্মাল মানুষের ডিপফেক হলে সেটি সাধারণত ভাইরাল হয় না। আচ্ছা, এআই, এখন আসি এআই তৈরি ছবি। আচ্ছা, এআই এর ক্ষেত্রেও সেম প্রসেস। এই যে মানুষের যে হাত পা বা হচ্ছে কান, হ্যাঁ, নাক মুখ, এগুলো দেখবেন হচ্ছে একটু কাটা ছেঁড়া বা পাকা। হ্যাঁ, এই ধরনের বিষয় হয়, এই যে এখানে দেখতে পাচ্ছেন।
কান কান হচ্ছে একটু কাটা, তার কান আবার হচ্ছে উল্টা, হ্যাঁ? পা দেখতে পাচ্ছেন এখানে, পা একটু মোটা, এই যে দেখেন জুতার এই অংশটা কিন্তু মোটা, হ্যাঁ? এই অংশটা কিন্তু ঠিক আছে, এই অংশটা মোটা। তো হাতটা দেখেন, হাতটা হচ্ছে এখানে মনে হচ্ছে কোনো কার্টুন অ্যানিমেশনের হাত, ঠিক আছে? আর সবচেয়ে বেশি আমরা এই ধরনের ছবি দেখতে পারি, এই ধরনের ছবিতে সবচেয়ে এআই ছবিতে যেটা সবচেয়ে এআই জেনারেটেড সবচেয়ে চেনার উপায়, এআই জেনারেট এআই হচ্ছে এখন পর্যন্ত মানুষের হাত ভালো মতো আঁকতে পারে। এটা হচ্ছে অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এখানে দেখেন আঙ্গুল কত, এখানে আঙ্গুল 5টা, সরি 6টা। পায়ে আঙ্গুল হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7, 7টা আঙ্গুল দেখা যাচ্ছে, হ্যাঁ? তো এইটা হচ্ছে এআই বোঝার অন্যতম একটা উপায়, যা তারা হচ্ছে মানুষের হাত ভালো মতো হচ্ছে এখনো শিখতে পারেনি। তারা হচ্ছে হাত হচ্ছে 4টা 5টা বা বাঁকা, হ্যাঁ? আঙুল গুলা ভালোভাবে তারা তৈরি করতে পারে না AI। এটা হচ্ছে এআই ছবি বোঝার অন্যতম একটা মাধ্যম। তারপর হচ্ছে বস্তুর কি এটা, টেক্সচার। টেক্সচার বলতে যেটা আমি উপরে বললাম, মানুষের যে মুখের ভাঁজ, হ্যাঁ? বা আমাদের মুখ তো এতটা মসৃণ হয় না, অনেকের মুখ কিন্তু এতটা মসৃণ হয় না। যারা বিভিন্ন উপাদান ব্যবহার করে ফেসে, তাদের মুখ হয়তো মসৃণ হয়ে থাকতে পারে, বাট যারা সাধারণত বিশেষ করে ছেলে মানুষ আমরা যারা, হ্যাঁ, তাদের মুখ কিন্তু এত মসৃণ হয় না, হ্যাঁ? তো মুখের মসৃণ না হলে সেক্ষেত্রে এআই জেনারেটেড হলে ফুল ফেস দেখবেন হচ্ছে মসৃণ হয়, একদম হচ্ছে ক্লিয়ার, কোনো কোনো স্পট নাই, কিছু নেই। এটা একটা ওয়ে। তারপর হচ্ছে ছায়া। এখানে দেখ, সরি, এখানে দেখানো হচ্ছে যে ভিতরে ছায়া, কিন্তু ভিতরে যে পরিমাণ ছায়া আছে, রোদের আলোর যে একটা বৈশিষ্ট্য, সেটা কিন্তু এখানে অনুপস্থিত। এখানে কিন্তু সেই পরিমাণ ছায়া দেখা যাচ্ছে না, যে পরিমাণ ছায়া হওয়ার কথা ছিল। অর্থাৎ তারা এআই হচ্ছে সূর্যের যেদিকে ছায়া পড়ার কথা, সূর্যের আলোর বিপরীতে, সেই দিকে তারা ছায়া ক্রিয়েট করতে পারে না, বা তারা এই জিনিসটা বুঝতে পারে না। এটা হচ্ছে এআই ছবির একটা বোঝার মোটামুটি ডিটেকশন একটা ওয়ে। তারপর হচ্ছে পেছনের দৃশ্যের অসামঞ্জস্যতা। এখানে দেখেন, এটা কিন্তু এটা নষ্ট করে দিচ্ছে। এই যে গাছগুলো, এখানে কিন্তু তার একটা লাইন ক্রিয়েট করে দিচ্ছে। এই যে দেখতে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন, এটা ইমেজের মধ্যে একটা ডিফ্লেকশন দেখা যাচ্ছে, হ্যাঁ? তারপর এই যে দেখেন এখানে যে অবয়বটা আছে ব্যাকগ্রাউন্ডে, সেখানে একটু ডিফ্লেকশন দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা ইয়া, কিন্তু এই মানুষটা কিন্তু আবার সঠিকভাবে আঁকছে। তো এইটা হচ্ছে একটা বোঝার ওয়ে। এই হচ্ছে আপনাদের এআই নিয়ে হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা আমাদের কেস স্টাডি, এটা আমি শুরু করছি না, কারণ কেস স্টাডি সম্পর্কে বলতে গেলে অনেক বলতে হবে। কেস স্টাডি, এখানে অনেকগুলো কেস স্টাডি আছে আমাদের। আমি যদি আপনাদের কোনো সময় পাই, আমাদের কেস স্টাডি গুলো দেখাবো, হ্যাঁ? বাট বেসিক আপনাদের যা জানার দরকার ছিল, আমি মোটামুটি সবকিছু কভার করেছি। যেগুলো আপনাদের, যেমন কিওয়ার্ড সার্চ, এবং হচ্ছে রিভার্স ইমেজ সার্চ, এবং হচ্ছে এআই, তারপর হচ্ছে ডিপ ফেক, এবং হচ্ছে আরো যে অন্যান্য বিষয়গুলো আছে, বেসিক যে জিনিসগুলো আছে, যেগুলো আপনাদের ফ্যাক্ট চেকিং ফ্যাক্ট চেকিং এর পদ্ধতির জন্য জানা দরকার, সেগুলো মোটামুটি আমরা সবকিছু কভার করে ফেলেছি। গুজবের কেস স্টাডি হচ্ছে জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা কি বলে, ভিজুয়ালাইজেশনের জন্য জানার, বা জানার জন্য আমি হচ্ছে এখানে অ্যাড করেছিলাম, যেটা এখন স্কিপ করে গেলে কোনো সমস্যা নেই। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট লাস্ট হচ্ছে পার্ট, যে গুজবের কেস স্টাডি, তারপর আর কোনো পার্ট নাই। এটা নিতে গেলে হয়তো 20 থেকে 30 মিনিট লাগতো। এই হচ্ছে বিষয়। এই যে সবগুলো কেস স্টাডি আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের কেস স্টাডি। তো এই হচ্ছে বিষয়। এখন 5 মিনিট সর্বোচ্চ আমরা নিয়ে, হচ্ছে আপনাদের যেহেতু একটা ক্লাস আছে বা সেশন আছে, একাডেমিক একটা আলোচনা মিটিং আছে, 5 মিনিটে হচ্ছে আমরা কিউএনএ সেশন করতে পারি। আপনাদের কোনো কিছু, এই সেশন কেমন লাগলো, অভিজ্ঞতা, এবং আপনাদের কোনো কিছু জানার আছে কিনা, বা কোনো প্রশ্ন আছে কিনা আমার কাছে? আচ্ছা ভাইয়া, আমার 2টা কোয়েশ্চেন আছে। সেটা হলো, এক হলো যে 10, আপনি বলছিলেন যে ভাইরাল ভিডিও হয় যে 10 আননোন ফ্যাক্টস অ্যাবাউট বিএমডব্লিউ, এই টাইপের মানে কি বলবো, যে মানে ওইটা লিখলে পোস্ট ভাইরাল হয়, এটা কেন হয়? আর আরেকটা প্রশ্ন হলো, আহ, আমাদের যে ট্রাস্টেড গণমাধ্যমগুলো আছে, সেগুলো তো অনেকদিন ধরে মানুষের ট্রাস্ট অর্জন করছে, তো সেগুলোতে ভুল তথ্য ছড়ানো তো অনেকটা ভয়ঙ্কর। তো এর কি কোনো শাস্তি আছে কিনা? আচ্ছা, প্রথম বিষয় যেটা হচ্ছে 10 আননোন ফ্যাক্টস, এটা হচ্ছে ফেসবুকের একটা অ্যালগোরিদম, হ্যাঁ? ফেসবুকের যে হচ্ছে অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে ও বুঝে নিয়েছে যে 10 আননোন ফ্যাক্টস অ্যাবাউট বিএমডব্লিউ, এটা মানুষ দেখতে পছন্দ করে। ওকে এটা শেখানো হয়েছে যে এটা মানুষ দেখতে পছন্দ করে। আমরা পোস্ট করতে করতে ফেসবুকের এআই কে এটা বুঝিয়ে ফেলেছি যে না, মানুষ এটা দেখতে পছন্দ করে। তো ফেসবুকের এআই কি করে, বা অ্যালগোরিদম কি করে, এই ধরনের ক্যাপশন
পোস্ট হওয়া মাত্র সেটার রিচ বাড়িয়ে দেয়। হ্যাঁ, এটাই হচ্ছে একটা ভুল, এটাই হচ্ছে একটা মাত্র কারণ। ফেসবুক করে কি এই ধরনের ক্যাপশন দেখা মাত্র তারা হচ্ছে এটা রিচ বাড়িয়ে দেয়, মানুষের সামনে এটা নিয়ে আসে, সেটা যে কোনো ব্যক্তির পোস্ট হোক, যে কোনো পেজের পোস্ট হোক, নো ম্যাটার আপনি হচ্ছে ওইটাতে লাইক, ওই পেজে লাইক দেওয়া আছে কিনা বা ওই গ্রুপে আপনি জয়েন আছে কিনা, ফেসবুক এই ক্যাপশন দেখা মাত্র ওইটা হচ্ছে রিচ বাড়ে। এটা হচ্ছে ফেসবুকের একটা মানে ফেসবুকের এআই কে বোঝানো একটা ভুল পদ্ধতি। আমরা একটা ভুল পদ্ধতি শিখিয়ে ফেলেছি ফেসবুককে। এইটাকে এখন মানুষ মিস ইউজ করছে, এটার মাধ্যমে যেটা ভাইরাল তারা করতে চায় সেটা তারা ওই ক্যাপশনে পোস্ট করে ভাইরাল। হ্যাঁ, এই হচ্ছে একটা ওয়ে। আর গণমাধ্যমের ভুল কি আসলে, আমাদের গণমাধ্যম যে ভুল করে, বাংলাদেশের গণমাধ্যম যে ভুল করে বিষয়টা এমন না। পৃথিবীর অনেক গণমাধ্যম আছে, আমরা তাদেরকেও তাদের ভুলও ধরেছি। দ্য গার্ডিয়ান নিউজ, হ্যাঁ, তারপর হচ্ছে এরকম অনেক গণমাধ্যম আছে, আমাদের ওয়েবসাইটে আছে, তাদেরও ভুল হয়। আর মানুষ মাত্র ভুল হওয়াটাই কিন্তু স্বাভাবিক। এখন রুমার্স কেন, একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন, এই টাইপ অনেক অর্গানাইজেশন আছে বাংলাদেশে প্লাস হচ্ছে বিশ্বে। তো আমাদের কিন্তু ভুল হয়, আমাদের যে ভুল হয় না এমন কিন্তু না, আমাদের ভুল হয় এবং সেটা ভুল আমরা সংশোধন করি, সেটা আমরা পাবলিকালি জানি যে আমাদের, সরি, আমাদের এই ফ্যাক্ট চেকটা ভুল ছিল, আমরা এটা উইথড্র করে নিচ্ছি বা আমরা এটা আপডেট করছি। তো গণমাধ্যমের ভুল হইলে এতদিন কি হইতো, এতদিন হয়তো কি তারা ডিলিট করবে, তাদের যদি মনে হতো যে না এটা ভুল হয়েছে, আচ্ছা ডিলিট। হ্যাঁ, তো এটা এতদিন হইতো, কিন্তু যখন বাংলাদেশের ফ্যাক্ট চেকাররা হচ্ছে ফ্যাক্ট চেকিং শুরু করলো, তারা যদি নিউজ একটা ডিলিট করে দেয় তো সেটা তো আর কেউ দেখছে। কিন্তু আবার যখন কোন একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফেসবুকে পোস্ট করে বলে যে আমাদের মতো কেউ, যাদেরকে অনেক মানুষ চিনে, অন্তত 5-6 লাখ মানুষ চিনে, তারা যখন ফেসবুকে পোস্ট করে বলবে যে ডেইলি স্টার অমুক তারিখের অমুক সময় একটা ভুল করেছিল, এইটা কিন্তু তাদের জন্য রেপুটেশন অবশ্যই। হ্যাঁ, তো তারা এখন কিন্তু এটা সংশোধনের চেষ্টা করছে, যেটার আপনার হচ্ছে ফলাফল আপনারা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে তাদের প্রত্যেকটা গণমাধ্যমের ভুলের সংখ্যা কিন্তু কমে আসছে। আর শাস্তি বলতে সেভাবে শাস্তি নাই আসলে, বাংলাদেশে কেউ যদি মামলা করে ডিজিটাল অ্যাক্টিভ, তাহলে সে তার মামলা, তাদের সেই মামলা লড়তে হবে। যদি এখন আপনার একটা নিয়ে কোনো নিউজ করে আর সেটা যদি ভুল হয়, তো সেক্ষেত্রে যদি আপনি আইনের সহায়তা নেন, তো সেক্ষেত্রে তারা শাস্তি পাবে প্রমাণ সাপেক্ষে। এই হচ্ছে বিষয়। জি, ধন্যবাদ। আর কেউ? আমার একটা প্রশ্ন আছে, জি ভাই। হচ্ছে যে ধর এই বিভিন্ন ধরনের ডিপ ফেক যে ভিডিও গুলো বা এমন ভিডিও যেগুলো পূর্বের অনেক পুরাতন ভিডিও, সেটা নতুন ভাবে অন্য নিউজে প্রকাশ করা হয়, এই ভিডিও গুলো সার্চ দেওয়ার কোনো জায়গা আছে কিনা, যে আমি ভিডিও আপলোড করে চেক করতে পারবো যে এই ভিডিওটা আসলে কবে আপলোড করা, কিংবা এর মধ্যে কোনো এআই এলিমেন্ট আছে কিনা? আচ্ছা, আপনি ওয়েবসাইটে যদি হচ্ছে গুগলে সার্চ করেন ডিপ ফেক্ট চেক, হ্যাঁ, ডিফেক্ট ভিডিও চেক বা এআই ভিডিও চেক বা সরি এআই ইমেজ চেক, এই ধরনের ওয়েবসাইটে যদি আপনি গুগলে সার্চ করেন আপনার সামনে অনেক ওয়েবসাইট আসবে। হ্যাঁ, তো যদি একটা ইমেজ, যদি ফর এক্সাম্পল এই ইমেজটা যদি একটু, আচ্ছা, এই যে এই ইমেজটা যদি আপনি ইমেজ এআই ডিটেকশন টুলস, গুগলে অনেক ওয়েবসাইট পাবেন এআই ইমেজ ডিটেকশন টুলস, এই ইমেজটা যদি গিয়ে সার্চ করেন, আপলোড করেন, তাহলে কিন্তু তারা হচ্ছে একটা রেজাল্ট দেখাবে, অ্যাকুরেসি দেখাবে 80% ম্যাচ। মানে 80% ম্যাচ বলতে তারা বুঝাবে 80% সম্ভাবনা আছে এই ছবিটা এই, হ্যাঁ, এআই জেনারেটেড, এটার একটা রেজাল্ট আপনাকে দেখাবে। সেটা সবসময় অ্যাকুরেট হবে এমন না, এরা অনেক সময় ভুল করে, অনেক সময় হচ্ছে আসল ছবিকে অনেক সময় এআই বলে দেয়, বাট এটার পরিসংখ্যান খুবই কম। সেম হচ্ছে ডিপফেক ভিডিও, আমরা কোনো ওয়েবসাইট আপনি আপনাদের দেখাইনি, কারণ হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট আছে, কিছু বেশ কিছু ওয়েবসাইট থেকে দেখতে হয় আর এগুলো অ্যানালাইসিস করতে হয়, এজন্য আমি আপনাদের ওই ওয়েবসাইট গুলো এখানে দেখাইনি। বাট গুগলে যদি সার্চ করেন এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট পাবেন, এবং গুগলের ফার্স্ট পেজে আপনি অপশন গুলো পাবেন বা ওয়েবসাইট গুলো পাবেন যেখানে ডিপফেক এবং হচ্ছে এই যে ছবিগুলো আছে এগুলো আপলোড করে আপনারা দেখতে পারেন। বাট ডিপফেকের ক্ষেত্রে হচ্ছে মানে আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম আপনাদের, ওই বৈশিষ্ট্যগুলো একটু আইডেন্টিফাই করতে হবে, এছাড়া আসলে তেমন একটা বোঝা যায় না আসলে। আর আপলোডের ক্ষেত্রে সেম, এআই ইমেজের মতো আপলোড করলে তারা একটা রেজাল্ট দেখায় যে এটা ডিপফেক করা সম্ভব কতটুকু। হ্যাঁ, এই ধরনের কিছু ওয়েবসাইট আছে, গুগলে সার্চ করলে পাবেন। ওকে, নেক্সট।
আর কোনো প্রশ্ন ভাইয়া? আপনারা আসলে আমাকে তাহলে একটু রিভিউ দেন আসলে, তাদের আসলে আপনারা এই সেশনের আগ পর্যন্ত আপনাদের অ্যানালাইসিস, গুজবের অ্যানালাইসিস, হ্যাঁ, মানে একটা তথ্যকে যাচাই করার যে স্কিলটা, সেটা কি আগের মতোই আছে না একটু ডেভেলপ হয়েছে? আমি 10% কি একটু ডেভেলপ করতে পারি? ভাইয়া আসলে আজকের সেশনটা অনেক অনেক সুন্দর হয়েছে। ইভেন আমরা অনেক কিছু জানছি, প্লাস আমরা যে ফ্যাক্ট চেক কিভাবে করব এই জিনিসটা আমাদের কাছে অনেক ক্লিয়ার হয়েছে, অনেক বেশি ক্লিয়ার। মানে আহ, কিছুটা না, অনেকটাই আমরা উপকৃত হয়েছি, টু বি অনেস্ট। আর যে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত সময়, একটা সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ, আমি হ্যাপি আপনি যদি বুঝে থাকেন। হ্যাঁ, আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এখন আমরা তথ্য শেয়ারের ব্যাপারে আরো বেশি সচেতন হব। এমনি সময় আমাদের বেশিরভাগ সময় তো ফেসবুক কাটে বা আমরা শেয়ার করি সবকিছু, কিন্তু এখন আমরা নিজেদের চারপাশে এবং সচেতন হব আর নিজেকেও সচেতন করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের গুজবের কেস স্টাডি নিয়ে আমি আপনাদের দেখাইতে পারলে ভালো হইতো। মানে আসলে আমরা আসলে অনুসন্ধান, আসলে আমি যে আপনাদের দেখাইলাম ওয়েবসাইট গুলো, যে পদ্ধতিগুলো দেখালাম, এইগুলো হচ্ছে আসলে বেসিক একটা, কেস স্টাডি গুলো আমি যদি দেখাইতে পারতাম তাহলে আসলে দেখতে পারতাম আমরা কিভাবে কিভাবে আসলে অনুসন্ধান করতে হয়। আমাদের এখানে যে পলক সাহেব, হ্যাঁ, পলক সাহেবের একটা টপিক আমরা হচ্ছে কাজ করেছিলাম 2022 সালে, এটা 72 ঘন্টার আমাদের অনুসন্ধান ছিল। হ্যাঁ, আমাদের পুরো টিম 72 ঘন্টা আমরা যোগ করে হিসাব করেছি, আমরা 72 ঘন্টা এই ফ্যাক্ট চেকটা প্রকাশের জন্য কাজ করছি। এটা আমাদের কোনো বায়াসনেস না বা আওয়ামী লীগের হচ্ছে ফ্যাক্ট চেক করতে হবে এমন না, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে না, এটা খুব ভালো একটা অনুসন্ধান করা যাবে, এবং এবং হচ্ছে এটা একটা কেস স্টাডি হিসেবে দেখানো যাবে যে এটার অনুসন্ধান এত ডেপথ ছিল। এটা যদি আমি দেখাইতে পারতাম সবাই তাহলে আমি দেখাইতে পারতাম, বাট আনফরচুনেটলি আপনাদের যেহেতু সময় কম, এজন্য আমি দেখাইতে পারলাম না। এই যে দেখেন আমাদের এখানে এই টিকিটের কিভাবে যাচাই করা যায়, অনেক কিছু ছিল, অনেক কিছু। এই যে হ্যাঁ হ্যাঁ, হার্ভার্ড ইউনিভার্সিটির, হার্ভার্ড বিজনেস স্কুলের এগুলো চেক করা, গাছ, এই যে গাছ ল্যাম্প পোস্ট চেক করা, তারপর গাছের পাতা চেক করা, হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে গাছের পাতা শুকিয়ে যাওয়ার যে বিষয়, হ্যাঁ, পলক যখন গিয়েছিল তখন গাছের পাতা শুকনো ছিল, আর যেসব দাবি করা হচ্ছে তখন হচ্ছে কি সময় ছিল। এই গাছের পাতার শুকনতার উপর নির্ভর করে বের করেছিলাম আমরা যে পলকে গাছের পাতা আসলে কখন শুকায় আমেরিকায়। হ্যাঁ, তো এই যে অনেক বিষয় ছিল, হ্যাঁ, এগুলো আপনারা আসলে জানতে পারছেন যে আসলে রিসার্চ, ফ্যাক্ট চেকার রিসার্চ আসলে কত কষ্ট করে করে, কতটা ব্রেন খাটিয়ে আসলে করতে হয়, কতটা স্কিল সম্পন্ন হতে হয়। হ্যাঁ, এই যে ওয়াশিংটনের এইখানে, এই যে এখানে যে রেড চিহ্ন, এটা কখন থাকে কখন থাকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি বলতে গেলে অনেক কিছু বলতে হবে ভাই। বাকিরা হয়তো একটু কনফিউশনে আছে, কি জিজ্ঞেস করবে, কি বুঝলাম কি বুঝলাম না, কি। ভাইয়া আমি আসলে আমার গ্রুপটা চেক করতেছিলাম, ওইখানে মানে মোটামুটি সবাই বলতেছে, 10-12 জন প্রায় একই মেসেজ দিল যে মানে মোটামুটি এত নতুন জিনিস সবাই জানতে পারছে, তো এরপরে আর কোশ্চেন করার জায়গা থাকে না, আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করছেন, তো এই জন্যই হয়তো। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। ঠিক আছে তাহলে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলে যদি কোনো যে কোনো বিষয় হোক, ফেসবুকে যে কোনো বিষয় হোক, আমাদের পেজে মেসেজ দিবেন। জানার জন্য আমাদের ওয়েবসাইট চেক করবেন, অন্যান্য যেসব ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে তাদেরকে চেক করবেন। হ্যাঁ, আমাদের একটা স্লোগান আমরা এখানে দেখাচ্ছি, চেক বিফোর ইউ শেয়ার বিকজ ফ্যাক্ট ম্যাটার্স। যে কোনো বিষয় শেয়ার করার আগে অবশ্যই চেক করবেন, কারণ সত্যতা গুরুত্বপূর্ণ। আর আপনাদের যদি আমি কোনোভাবে আর কোনো সময় কোনোভাবে হেল্প করতে পারি অবশ্যই আমাকে জানাবেন, আমি যে কোনো সময় আপনাদের জন্য ওপেন আছি। এবং আপনারা হচ্ছে প্রথম, আমি আপনাদের জানি একটা বিষয়, আমরা কিন্তু চাইলেই মানুষকে সচেতন করতে পারি না। কিভাবে? আপনারা যদি আমাদের কাছে না আসেন, আসলে বলতে পারি না কি যে আপনাদের বিশ্ববিদ্যালয়ে কি আমি আপনাদের ফ্যাক্ট চেকিং করাতে চাচ্ছি, আপনারা আসলে কয়েকজন আসেন, আপনাদের ফ্যাক্ট চেকিং শিখে, এভাবে আসলে হয় না। আপনারা নিজের থেকে আগ্রহ নিয়ে যখন আসবেন তখনই আমি আপনাদেরকে শিখেছি, বা অন্যান্য ভার্সিটিকে আমি শিখে দেবো। তো
আপনারা আমাদের কাছে এর আগে অনেক প্রপোজাল এসেছে বিভিন্ন ভাবে, বাট আপনারা হচ্ছে প্রথম যাদেরকে হচ্ছে আমরা এরকম ফ্যাক্ট চেকিং ট্রেনিং করালাম অনলাইনে। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে চেয়েছে অফার তাদেরকে করানোর জন্য, বা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। আর নেক্সটে রুয়েটেরও কিছু আছে, সেমিনার আছে। তাদেরকে আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে ট্রেনিং সেশনের জন্য। আপনারা হচ্ছে আমাদের প্রথম, এটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা নিজে থেকে আগ্রহ নিয়ে হচ্ছে আমাদের কাছে জয়েন করছেন। তো আপনাদের জন্য শুভকামনা এবং আন্তরিক ধন্যবাদ বিএসএম আর ইউ আইটি সোসাইটিকে, তারা এই ধরনের উদ্যোগ নিয়েছে। আপনারা তাদের প্রতি কৃতজ্ঞ, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তো এই হচ্ছে আমার বক্তব্য, আপনারা চাইলে কিছু বলে শেষ করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, তো সবার আগে আমাদের সাথে আজকে যারা যারা জয়েন করছিল, প্রায় আমরা সর্বোচ্চ পার্টিসিপেন্ট হয়তো 56 জনকে দেখতে পাইছি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আজকের পর থেকে আমরা ফ্যাক্ট চেকিং করতে পারবো, এবং অবশ্যই বিশেষ ধন্যবাদ ড্রিমার্স কর্নার পুরো টিম, বিশেষ করে আমাদের আজকের গেস্ট ট্রেনার শাকিউজ্জামান ভাইয়াকে, আর আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিএসএমআর আইটি সোসাইটি সকল সদস্য যারা আজকের এই যাদের প্রচেষ্টায় আজকের এই ওয়েবিনারটি মোটামুটি সম্ভব হয়েছে। আর ফাইনালি শেষে এটাই বলবো যে যদি আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে আমাদের কাছে আমাদের উপর, তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আবারও সবাইকে অনেক ধন্যবাদ, এবং আশা করি ভবিষ্যতেও আপনাদের সঙ্গে এমন আরো ইভেন্টে দেখা হবে। শুভকামনা সবার জন্য। শাকিউজ্জামান ভাইয়া, আপনাকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ বিএসএমআর এর তরফ থেকে। থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন এবং গুজব থেকে সচেতন থাকবেন, অন্যকে সচেতন রাখবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আবার। আসসালামু আলাইকুম।